অনেক কাজ ছিল। বেসিনে হয়তো বা মুরগি নামিয়ে দিয়ে আসছেন, মাছ ভিজিয়ে দিয়ে আসছেন, হ্যাঁ, ঘরের বাজারগুলো রয়ে গিয়েছে, তারপর বাজারগুলো গুছানো হয়নি, অথবা এখন থেকে যাওয়ার পথে বাজারগুলো রেডি করতে হবে। কত কাজ, সেই কাজগুলো ফেলে দিয়ে আপনারা আমার কথা শোনার জন্য এখানে আসছেন, সেটা তো একটু প্রাউড ফিল করতেই পারি, করতে পারি না? হ্যাঁ, করতেই পারি। সো আপনারা অনেক গুণী মানুষ, এই গুণী মানুষদের সামনে আমি একটু বিশেষ করে কম কথা বলি। আসলে হচ্ছে কি যে আল্লাহর কাছে শুকরিয়া করতেই হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই সুন্দর দিনটায় আমাদেরকে এখানে জড়ো করিয়েছেন গাছপালা নিয়ে কথা বলার জন্য। এখানে পয়সা নেই, হ্যাঁ, শুধু ভালোবাসার টান, তাই না? এই জায়গাটার টানটা, এই টানটাতে আমরা এসেছি এখানে যে আমরা গাছপালা নিয়ে কথা বলব। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে সময়টা এখানে কাটাবো, সেই সময়টা আল্লাহ আমাদেরকে অবশ্যই এটাকে আমাদের সওয়াবের খাতায় লিখে রাখবেন। কারণ হচ্ছে আমরা একটা অন্য টানে কিন্তু এখানে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া করছি এই সুন্দর সকালটা আমরা সবাই সবুজ নিয়ে কথা বলার জন্য এখানে আসতে পেরেছি, বা আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমাদেরকে। আমরা 90 মিনিট স্কুলিং, বিল্লাল ভাই বলছিলেন অনেক সুন্দর সুন্দর কথা বিল্লাল ভাই বলেন, আমি কিন্তু একটু অন্যভাবে বলি। 90 মিনিট স্কুলিং কিন্তু আসলে ক্লাস না বা স্কুল না, অথবা আমরা 90 মিনিট স্কুলিংয়ে কখনো শেখাতেও চাই না। আমরা শুধুমাত্র গল্প করে ভালোবাসার ফিলিংসটাকে একটু এনজয় করতে চাই, যে আমরা কেমন করে একটা সুন্দর বাংলাদেশ অথবা সুন্দর পৃথিবী অথবা আমার সুন্দর পরিবেশ এটা তৈরি করতে পারি, সেরকম ভালোবাসার গল্প আমরা বলি 90 মিনিট স্কুলিংয়ে। 90 মিনিট স্কুলিং আসলে গ্রিন বাংলাদেশের একটা পার্ট, ছোট্ট অংশ, একদম ছোট অংশ। গ্রিন বাংলাদেশ অনেক দিন ধরে আমরা কাজ করছি, যেটা খেয়াল করে দেখেন, এগ্রিকালচারাল রেভলিউশন করার জন্য আমাদের কৃষিমন্ত্রী মহোদয়, পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো এবং বিভিন্ন রিসার্চ স্টেশনগুলো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন, এবং কাজ কি বিশাল কাজ করে যাচ্ছেন। BARI দেখা যায় যে 81 আলুর জাত তৈরি করেছে, 81টা আলুর জাত তৈরি করেছে। আমাদের রহিম স্যার প্রায় 250টা বা তার চেয়েও বেশি আমের জাত কালেকশন করেছেন এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করছেন। সো আমরা কিন্তু জাত নিয়ে ভাবছি না, আমরা কিন্তু নতুন নতুন কী করতে হবে সেটা নিয়ে ভাবছি না। আমরা শুধুমাত্র চাচ্ছি কি একটা সুন্দর সময়, আমার মন যেটা বলে সেই রকম একটা সুন্দর সময় কাটাবো। আর আমরা বাঁচি কেন? আমরা বাঁচি আমাদের পরবর্তী প্রজন্ম, মানে হচ্ছে আমার সন্তানদেরকে কোন সুন্দর ভালোবাসার মাঝে, একটা সুন্দর পরিবেশের মাঝে রেখে যাব, অথচ সেটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা চাই আমাদের সন্তানরা বাঁচুক সুন্দর একটা পরিবেশে। আমাদের পরিবেশটা আসলে একটু নষ্ট হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে আপনাদের মতো এত ভালো ভালো মানুষগুলো যদি একটু হাত উঁচু করে দাঁড়িয়ে বলি আমরা পরিবেশ নিয়ে ভাবি, কৃষি নিয়ে ভাবি, তাহলে কিন্তু দেশটা চেঞ্জ হয়ে যাবে। সো সেই লক্ষ্যেই আমাদের গ্রিন বাংলাদেশ কাজ করে। গ্রিন বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু গ্রিন বাংলাদেশে এক একটা ইউনিট। খেয়াল করে দেখেন, গ্রিন বাংলাদেশ কিন্তু বিল্লাল ভাইয়ের না, গ্রিন বাংলাদেশ আমার না, সবার। গ্রিন বাংলাদেশে কিন্তু ওন কেউ করে না, আমরা সবাই মিলে গ্রিন বাংলাদেশে ওন করি। আমার খুব ভালো লাগে, সেদিন আমি সরাতি হসপিটালে বসে, আমি জানি না উনি আসছেন কি না এখানে, আমি ভাত খাচ্ছিলাম ওখানে, হঠাৎ করে একজন ভদ্রলোক এসে ওনার ফ্যামিলি নিয়ে এসে আমাকে একটু সালাম দিলেন, মুচকি হেসে বললেন 90 মিনিটের স্যার আমাদের। তো আমি একজন ইউনিভার্সিটির টিচার, বাট আমাকে কি বলছে জানেন, 90 মিনিট স্কুলিংয়ের টিচার। আমি খুব প্রাউড ফিল করেছি যে 90 মিনিট স্কুলিং। এখনও বাসে চললে বা রাস্তায় বের হলে অনেকেই বলে 90 মিনিট স্কুলিংয়ের টিচার, সেটার জন্য আমি প্রাউড ফিল করি। আমি গর্বিত যে আপনাদের মতো সুন্দর সুন্দর মুখগুলোর সামনে দাঁড়িয়ে কথা বলছি। সো আজকের দিনটাকে আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আমরা সুন্দর একটা পরিবেশে কথা বলছি। 90 মিনিট স্কুলিং আমি বলেছি কৃষি নিয়ে, ইনোভেশন নিয়ে, অথবা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলব। যেমন আমরা রাস্তায় থুতু ফেলি না, তাই না? আমরা রাস্তায় থুতু ফেলি না, আমরা পানের পিক ফেলি না, অথবা গাড়িতে বসে টিস্যুটা অথবা ময়লা কিছু জানালা দিয়ে থ্রো করে দিই না, ফেলে দিই না। আমরা কখনোই
প্রশ্রয় দিই না যে রাস্তায় হর্ন, আমার ড্রাইভার হর্ন বাজাক, হর্ন যেন না বাজায় সেটার জন্য আমরা চেষ্টা করি। আমরা কী করি, আমরা কখনোই অন্যের ক্ষতি হোক এইরকম কিছু কাজ করি না, কারণ আমরা তো ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আমাদের প্রতিটা মানুষ এক একজন ভালোবাসার মানুষ, প্রতিটা মানুষকে ভালোবাসি আমরা কখনো অন্যের ক্ষতি হবে এরকমভাবে কোনো কিছুই আমরা করি না। যেমন হচ্ছে আমরা টাকা ভাঁজ না করার অভ্যাস করছি, আমরা যথাযথ ময়লা না ফেলার জন্য অভ্যাস করছি। আচ্ছা, একবার ভেবে দেখেছেন 2 কোটি মানুষ, ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ আমরা ঘোরাফেরা করছি। 2 কোটি মানুষের 4 কোটি হাত। আমরা যদি 2টো করে টিস্যু ফেলি, 2 মেয়রের অবস্থাটা কেমন হবে বলেন? ঢাকা শহর ঢেকে যাবে টিস্যুতে। প্রতিদিন কিন্তু আমরা ফেলছি। আমরা যদি এই 2 কোটি মানুষ যদি শপথ করে ফেলি, আমরা রাস্তায় ময়লা ফেলবো না, ময়লাগুলো সুন্দর করে রাখবো। মেয়র মহোদয় কি হবে, আনিসুল হক এই কথাটাই বলেছিলেন যে আমি জনসাধারণের নিয়ে কাজ করি। এখন আতিকুল ইসলাম এবং সাইদ খোকন দুজনে চেষ্টা করছেন উদ্বুদ্ধ করার জন্য। আমরা যদি না ফেলি, এই 2 মেয়র কি করবে বলেন তো? বলবে আমি কি করবো, আমার তো কাজ নাই, ময়লা নাই ঢাকা শহরে। তখন তারা ভায়োলিন বাজাবেন আর চিন্তা করবেন আমি আমার এই 2 কোটি মানুষকে কি সার্ভিস দেওয়া উচিত। সার্ভিস ওরিয়েন্টেড চিন্তা করবে। দেখেন, মেয়রকে আমরা রেখে দিয়েছি ময়লা কুড়ানোর জন্য, এটা তো ওর ডিউটি না, এটা আমাদের ডিউটি। আমরা সবাই ময়লাগুলোকে তুলে রাখবো, আমরা ময়লা ফেলবো না। আমরা যদি শপথ করে ফেলি, আজকে এই রুমটাতে যদি শপথ করি যে আমরা ফেলবো না, দেখবেন মেয়র মহোদয় কাজ অনেকাংশেই কমে যাবে। এবং মেয়র মহোদয় কী করবেন জানেন? আপনাদেরকে কীভাবে ভালো রাখা যাবে ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে উনি সারাক্ষণ চিন্তা করবে এবং সার্ভিসগুলো দিবেন। চেষ্টা করছেন কিন্তু আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু আমরা নষ্ট করে রেখেছি। সো আমরা পরিবেশ নিয়ে কথা বলি। দেখেন, আমাদের পরিবেশ থেকে কিন্তু আমরা অনেক কিছু গাছপালা কেটে ফেলেছি, অক্সিজেনের পরিমাণ ঢাকায় কমে গিয়েছে। আমরা এগুলো কীভাবে বাড়ানো যায়, এর জন্যই তো আমরা ছাদ বাগান নিয়ে উঠে পড়ে লেগেছি। ছাদ বাগান করবো, আচ্ছা গাছপালা লাগাবো। 90 মিনিট স্কুলিং চিন্তা করে যে আপনার সবার মিলে আমরা কিভাবে গাছপালা নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সেজন্যই আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে শুধু শীতকালে আমরা কিভাবে সুন্দরভাবে বাগানটা করতে পারি সেই রকম। শীতকাল মনে পড়ে যে শীতকালে আমরা যে, আমার মনে আছে আমি ছোটোবেলায় শীতকালে রমজান মাস যখন হতো তখন শীতের ভয়ে আমি ঘুম থেকে উঠতে পারতাম না। কিন্তু দেখেন, এখন কিন্তু শীত অনেকাংশে কমে গিয়েছে বাংলাদেশে। শীতকাল নাই বললেই চলে, শুধুমাত্র ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি, এই মিড জানুয়ারি পর্যন্ত কিছুটা শীত থাকে, তারপরে কিন্তু গরম হয়ে যায়। সো এই সময়টায় কীভাবে আমরা কাজে লাগিয়ে, কখন আপনার সিডটা সোয়িং করতে হবে, সিডের জন্য মাটি কীভাবে তৈরি করতে হবে, অথবা আপনার সিডগুলো আর্লি কীভাবে জার্মিনেট করা যায়। অনেকেই দেখেছে সিডগুলো জার্মিনেট করে তারপর গাছগুলো মারা যায়। এরকম কি করলে, আপনি কি গাছ লাগালে আপনি এই সময়টা এনজয় করতে পারবেন, সে নিয়ে আজকে 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং আমরা শুধু আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু নলেজ ট্রান্সফার করতে চাচ্ছি না, আমরা এনজয় করতে চাই। তো শাকসবজি এইগুলো আমাদের কিন্তু খুবই প্রিয়। গাজর পছন্দ করেন না সবাই? সময় এসেছে কিন্তু গাজর লাগানো। ফুলকপি, বাঁধাকপি সবাই পছন্দ করেন না? সবাই ব্রোকলি সবাই পছন্দ করেন। মটরশুঁটির কথা মনে আছে? আমরা যারা বয়স হয়েছে তারা কিন্তু মটরশুঁটি পুড়িয়েও খেয়েছি। ইয়াং জেনারেশন এখন খায় না, কিন্তু আমরা কিন্তু পুড়িয়ে খেয়েছি। সেই দিনগুলোর কথা কি মনে পড়ে? সেই দিনগুলো এনজয় করার সময় আসছে কিন্তু এই যে এই শীতে আমরা নানাবিধ জিনিসগুলো করতে পারবো। খেয়াল করে দেখবেন, শীত প্রধান দেশগুলোতে বরফ পড়ে, কিন্তু আমাদের দেশে দেখেন কি সৌভাগ্য, আমাদের বরফ পড়লে কিন্তু আমরা কিন্তু গাছ উৎপাদন করতে পারতাম না। গরিব দেশ, কি করব আমরা? বাট আমাদেরকে আল্লাহ তাআলা এমন দিয়েছে, শীত হবে কিন্তু বরফ পড়ছে না পড়ার জন্যই কিন্তু আমরা কিন্তু সব সবজি কিন্তু এই শীতকালে এখানে করতে পারি। তো সবজিগুলো কি করা যেতে পারে? কেন সবজি করব আমরা? আমাদের পছন্দের খাবার সবজি। এই শীত সিজনটা কিন্তু আমরা বসে থাকি, শীতের সময় কত কিছু খাবো, তাই না? আমরা কিন্তু বসে আছি শীতের সময়, আমাদের তাজা সবজিগুলো তুলব আর সেগুলো খাবো। আমরা মাংস আমরা সবসময় পাচ্ছি, সেগুলো আমরা খাচ্ছি এবং এনজয় করছি। বাট
এটার ভিতরে আমাদের, যেমন আমি আমার স্টুডেন্টদের সামনে প্রায়শই বলি, গ্রিন বাংলাদেশ আমার ভুঁড়িটা বানিয়ে দিল। আমার গ্রিন বাংলাদেশের মানুষের এতটাই ভালোবাসে, আমাকে ওইটা খাইয়ে খাইয়ে আমাকে ভুঁড়ি বানিয়ে দিয়েছে। তার জন্য খুব লজ্জায় আছি, একটু চাপ দিয়ে রেখেছি। আপনি কিন্তু এই সবজি খেলে সেই ভয়টা নাই। আপনি ইচ্ছা করলে কিন্তু পেট ভরে সবজি খেতে পারবেন। যত বেশি খাবেন দেখবেন আপনার শরীরটা অনেক সুন্দর থাকবে, অনেক মিনারেলসগুলো পাবে, যে মিনারেলসগুলো আপনাকে সুস্থ রাখবে। সো সবজি কিন্তু আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত, এবং এইটাই হচ্ছে সবজির সময়। আমরা কিন্তু যখন রেইনি সিজনে বলেছিলাম বা সামার সিজনে বলেছিলাম শুধু ফল 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 বলেছিলাম, এখন আসছে সবজির সময়, প্রচুর পরিমাণে খাওয়া যায়। সবজিগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা মনে আছে আমরা ক্লেমেন্টের নিয়ে আপনাদেরকে চারা দিয়েছিলাম, একটা দেশের বাইরে থেকে আনা, আজ থেকে 4 বছর আগে থেকে শুরু করেছিলাম এটার উপরে গবেষণা। এই ক্লেমেন্টেন কিন্তু এখন বাংলাদেশে খুবই পপুলার এবং সবার ঘরে ঘরে চলে গিয়েছে। যদি না গিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আগামী 90 মিনিট স্কুলিংয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ। টমেটো যত জাত বাংলাদেশে আছে এবং দেশের বাইরে আছে, আমরা চেষ্টা করছি সবাই মিলে চারা দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক চারা দিব, যেগুলো চেরি টমেটো অথবা অন্য টমেটোগুলো, আমরা টেবিল টমেটোগুলো দিব। এইরকম কিন্তু ফুলকপি, বাঁধাকপি কালার্ড চলে আসছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। আমরা সেগুলো খাওয়ার জন্য চেষ্টা করব। বাংলাদেশের শীতের দিনগুলো মনে পড়ার জন্য এই ছবিটা দিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছিল। এই দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি ঢাকা শহরে। কেমন করে হারিয়ে ফেলেছি এটা গল্প বলি। আমি প্রায় সময়ই ভাবতাম যে শীত আসলে, আমি কিন্তু কাপড় চোপড়ে খুব ক্যালাস। কালকে 2 দিন আগে পরেছিলাম, এখন পর্যন্ত পরছি, খুলে রাখি আবার পরে ফেলি। আমার কাপড় চোপড় রেডি করতে পারি না, এটা করতে পারি না, ইস্ত্রি করতে পারি না। তো কাপড় চোপড়ের ব্যাপারে গত শীতে আমি প্ল্যান করেছিলাম, না সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে, আমি এবার ব্লেজার কিনবো কয়েকটা। শীত আসুক আরও নতুন নতুন আসবে, এই করছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, কখন শীত আসলো, কখন যে চলে গেল, আমার আর কেনা হলো না। তো এই বছর আমার স্টুডেন্টকে বলছিলাম, এবার কিন্তু মনে করিয়ে দিও, শীত পড়ার আগেই কিনে ফেলবো। তো আসলে হচ্ছে বাংলাদেশের শীতটা খুব কম। এই দিনগুলো গ্রামে না গেলে কিন্তু পাওয়া যায় না। এগুলো দেখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব, গ্রামে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করব গ্রামের দিনগুলো। সো আমাদের দেখা যায় ওই নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসেই এই শীতটা থাকে। ডে এবং নাইট টেম্পারেচার মোটামুটি অনেক কমে যায়, তখন কিন্তু আমাদের ফসলগুলো খুব সুন্দর হয়। সো আমরা উইন্টার সিজনে কী কী করতে পারি সেগুলো একটু দেখে আসি। আমরা দেখব, মনে রাখবো এবং নিজের বাগানে করার জন্য চেষ্টা করব। আমরা শীতকালে কী কী করা যায়। নেক্সট উইন্টারে এই যে আমাদের শুরু হয়ে গেল অক্টোবর থেকে, আমরা বলি একটু আর্লি করতে পারলে ভালো, আর লেটে করলে অসুবিধা নেই। আমরা সারা বছর সারাটা সিজন আমরা খেতে চাই। এই ফলগুলো, এই সবজিগুলো খুবই প্রিয় আমাদের, তাই না? দেখেন কত রকমের ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, কত কোল্ড ক্রপস আমাদের। কিন্তু এই ক্রপসগুলো আমরা চেষ্টা করব যে শীতে যতগুলো আমরা অ্যাজামশন করে নিব যে এতগুলো চারা হলে, এতগুলো গাছ হলে আমাদের এতগুলো ফল পেতে পারি। সো সেইগুলো আমরা ক্যালকুলেশন করে আমরা ওই রকমভাবে চাষ করে নিব। এটার জন্য আসলে টবেও করা যায়, বেড তৈরি করে হাফ ড্রামে করা যেতে পারে, অথবা আপনি যদি কাঠের একটা ফ্রেম করে নেন বা পলিথিন বিছিয়ে যদি করে নেন, তাহলে যে কোনোভাবে সবজি চাষগুলো এগুলো করা যেতে পারে। ছোট ছোট গাছ তো আপনার এক সিজনেই চলে যায়। আমরা ক্যাবেজ, কলিফ্লাওয়ার বা অথবা কলরবি, টার্নিপ, এগুলো সবগুলি কিন্তু করতে পারি। আরেকটা ক্রপস খুব আমাদের পপুলার বাংলাদেশে, যেগুলো হচ্ছে গাজর মূলা, তাই না? গাজর মূলা বলতে পারবেন 90 মিনিট স্কুলিং থেকে বা গ্রিন বাংলাদেশ থেকে কে পেয়েছেন কখনো গাজর মূলা? কেউ পান নাই। গাজর মূলা গাছ কখনো পেয়েছেন? পান নাই। কেন পান নাই? মেইন কারণটা হচ্ছে গাজর মূলা ট্রান্সপ্লান্ট করা যায় না, মানে চারা দেওয়া যায় না, সিড লাগাতে হবে আপনাকে। চারা দিলে কি হয়, আপনি হয়তো বা মনে করবেন যে আমি চারা করে দিয়ে দিব। চারা করলে এইরকম রুটটা ভেঙে যায়, ডিফর্ম হয়ে যায়। সো গাজর মূলা আমরা কখনো চারা দিই না, সিড আমরা দিই। সো এইরকমভাবে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার টেস্টও কমে গেল, অথবা আপনার ডিফর্ম হয়ে যাওয়ার পরে কোয়ালিটি হলো না। আমরা কি চাই, আমরা যেন হারভেস্ট করে একটা সুখ পেতে চাই, একটা মজার সুখ পেতে চাই। আমি দেখি মাঝে মাঝে ফেসবুকে সাজনা গাছের অথবা ফলের, ফুলের, সবজি, যে কোনো জিনিস ছবিটা দিয়ে আমার বাগানের হারভেস্ট, তখন মনটা একদম ভরে যায় যে আমরা সবাই মিলে কত সুন্দর করে সবজি উৎপাদন করি, ফুল উৎপাদন করি অথবা ফল উৎপাদন করি। সো
এগুলো যদি এইরকম শেপ হতো তাহলে ভালো হতো। তাহলে গাজর কি করা যাবে? ট্রান্সপ্লান্ট করা যাবে না, সিড ডাইরেক্ট লাগিয়ে দিতে হবে। 2টা সিড লাগালেন, একটা তুলে ফেলে দিলেন, তাহলে ওই গাজরটা মোটা হবে। পাশাপাশি লাগিয়ে দিলে ধাক্কা খেয়ে খেয়ে চিকন হয়ে যাবে। সো একটা গাছ তুলে ফেলবেন, একটা জায়গায় একটা গাছ যেন মোটা হতে পারে সেই রকম ব্যবস্থা করে আপনার লাগাতে হবে সেটা। এবং মাটিটা হতে হবে ঝুরঝুরা। কেন ঝুরঝুরা হতে হবে? কারণ শিকড় তো ওইটাই মোটা হবে, ঝুরঝুরা, তাহলে অর্গানিক ম্যাটার একটু বেশি লাগবে। গাজর, মূলা এইসব ক্রপগুলো যখন আমরা করব তখন অবশ্যই জৈব পদার্থটা একটু বেশি দিয়ে দেবো। আমরা জৈব পদার্থ যত বেশি দেবো তত বেশি মোটা হবে এবং দেখতে সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, আবার টেস্টিও হবে। পেঁয়াজ আমাদের প্রতিনিয়ত লাগছে। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে আপনার বাগানে পেঁয়াজ উৎপাদন করতে পারেন। পেঁয়াজের মজার ব্যাপার কি জানেন? একটা পানির বোতল, বোতলটা কেটে কেটে ছোটো ছোটো করে ঢুকিয়ে দেন বাল্বগুলো, সেখান থেকে পেঁয়াজ গাছ হবে, পাতা কাটতে পারবেন, পেঁয়াজটাও বড় হবে। সো এইরকমভাবেও কিন্তু আপনারা ইচ্ছা করলে ছোটো জায়গায় অনেকগুলো পেঁয়াজ তৈরি করে ফেলতে পারেন। সো আপনাদের যেহেতু এটা মাটির ভিতরে হয়, তাহলে মাটিটা ঝুরঝুরা হতে হবে যেন বড় হতে পারে। যত বেশি ঝুরঝুরা হবে তত বেশি। কীভাবে মাটি তৈরি করতে হবে সেটা আমি কিন্তু পরে একবার দেখিয়ে দিই। আচ্ছা, পেঁয়াজের আমরা কিন্তু ট্রান্সপ্লান্ট করি, বীজ আমরা লাগিয়ে দিই না। আমরা করি কি, পেঁয়াজটা আগে অন্য জায়গায় করে নিই, একটা টবে করে নিলাম চারাগুলো, এই চারাগুলো আবার ছিদ্র করে করে ওই পানির বোতলে অথবা আপনি যদি বেড়ে করতে চান সেখানে বসিয়ে দেবেন। আগে ট্রান্সপ্লান্ট করবে, তাহলে পেঁয়াজটা বড় হবে। ট্রান্সপ্লান্ট না করলে পেঁয়াজ বড় হবে। সো পেঁয়াজ রসুনের বাল্ব লাগিয়ে দেয় তো ইউনিফর্ম হবে এবং বড় হবে। মরিচের ক্ষেত্রে একই রকম। সো খুবই কিন্তু মশারি নিচে করলে ভালো হয়। মশারি যদি না ইউজ করতে চান তাহলে সাবান পানি স্প্রে করেন, আর সাথে একটু নিম তেল, আমি পরে বলবো। আমরা বিভিন্ন ক্লাসে বলেছি না এগুলো, তো সবাই জানি সাবান পানি সাথে যদি একটু নিম তেল দিয়ে দেন তাহলে আর পোকা আসবে না, সেটাও আপনি করতে পারেন। ক্যাপসিকামের জন্য খুবই। টমেটো অ্যান্ড চেরি টমেটো কে পছন্দ করেন না? টমেটো পছন্দ করেন না এমন কেউ আছেন? পছন্দ করেন না? আমরা সবাই পছন্দ করি, এবং যে কাঁচা খাই, সালাদ বানিয়ে খাই, রান্না করে খাই, সবুজ খাই, পাকা খাই, লাল খাই, সবই খাই। সো টমেটো কিন্তু এখন আপনাদের করতেই হবে। আমরা সেই জন্য কিন্তু গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের যে মাঠ আছে এখানে আমরা প্ল্যান করেছি কয়েক লক্ষ চারা তৈরি করব। ইনশাআল্লাহ আপনারা সবাই পাবেন। আমরা ক্ল্যামেন্টাইন, ওই হলুদ থেকে, চেরি টমেটো থেকে আরম্ভ করে ঝুমকা যে BRI তৈরি করেছে সেটা সহ টেবিল টমেটো, বড় বড় টমেটো হবে, এত বড় বড়, সেই টমেটো চারা আপনাদের জন্য তৈরি করছি। আমরা ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মাঝে দিয়ে দিব আপনাদের হাতে। তো চেরি টমেটো আমরা পছন্দ করি সবাই, এবং আমরা চেরি টমেটোটা করি এই কারণে যে বাচ্চাকে অনেক সময় দেখা যায় টমেটো খাওয়ানো যায় না, বাট টেবিলে যদি একটু চেরি টমেটো রেখে দেন দেখবেন বাচ্চা কিছুক্ষণ পর পর এসে মুখে দিচ্ছে, তাহলে বাচ্চা খাওয়া হয়ে গেল। সেটাই তো চাই আমরা। আমি বাচ্চা কেন, আমি নিজেও খাই। আর শশার কথা তো বলে লাভ নাই, এই ক্রপসগুলো আমরা খুব পছন্দ করি, এই ক্রপসগুলো আমরা ইনশাআল্লাহ করব। শিম, আমরা 12 মাসের শিম দিয়েছিলাম, এইবার শীতের শিমগুলো দিচ্ছি। আপনি দেখবেন আপনাদের ওখানে যে প্যাকেটে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে, ভয় পাবেন না, সবাই পাবেন। আমরা কালকে সারা রাত কাজ করেছি, আপনারা ফেসবুকে দেখেছেন মনে হয়। আমরা প্যাকেট করে আমার অনেকগুলো স্টুডেন্ট এবং বিল্লাল ভাই সহ, মামুন ভাই, ফরাদ ভাই, মেরি আপা, সবাই মিলে, মাহবুব, সবাই মিলে আমাদের ক্রিস আপুর দেয়া কিছু সিড আর সবার দেয়া অনেকে পাঠিয়েছেন, সেগুলো আমরা সবগুলো প্যাকেট করেছি আপনাদের জন্য, সবাই পাবেন ইনশাআল্লাহ। সো এই ক্রপসগুলো তো আছেই। বিন অবশ্যই, শিম অবশ্যই করবেন। আমার কেন যেন খুব ভালো লাগে সিম। হ্যাঁ, এই বছর খাইনি এখনও, যাই খুব ভালো লাগে। আলু কে পছন্দ করেন? সবাই খান। এখন হয়তো বা মনে করেন যে কার্বোহাইড্রেট বেশি আছে এর জন্য খান না, কিন্তু আলু কিন্তু মজা। আমি মাংসের সাথে আলু দিলে অনেকেই খায় না, কিন্তু আমার আলুটাই খেতে ইচ্ছা হয়। তো আলু খুব পছন্দ করি, এর জন্য অনেকেই আমাকে আলু জামাল ডাকতো। যাই হোক, তো আমি ডাইনিং টেবিলে যখন BAU-তে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়তাম, তখন আমাদের মাংসের টুকরা দিত এতটুকু, হাড়টা দেখতে পাচ্ছেন আপনি, এতটুকু মনে করেন, এতটুকু মাংসের টুকরা ছিল। মাংসের টুকরাটা ভাতের উপরে রেখে দিতাম, আলুটা ভেঙে ভেঙে একটু করে খেতাম, ডাল দিয়ে খেতাম। তো সেই দিনগুলো খুব মনে পড়ে, এবং আলু আমার এর জন্য খুব পছন্দ। যখন কিছুই থাকতো না, আলু ভর্তা খেয়েছি। আমি জাপানে গিয়ে নিজে আলু ভর্তা বানিয়ে খেয়েছি। সো আলু আমার সবসময়, আলু আমার সাথে আছে। সো আলুর পার্পল আলু আছে, আমরা একসময় দিব আপনাদেরকে। আর এটা কোন আলু যেন, ভর্তা খেয়েছেন? ওয়াও!
তো সেগুলো আপনি কিন্তু করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে আলু কিন্তু আমাদের এই আলুগুলো কিন্তু মডিফাইড স্টেম, মানে হচ্ছে স্টেমে ধরে। মজার ব্যাপার না জিনিসটা, আলু মাটির নিচে হয় কিন্তু স্টেমে ধরে, মানে কাণ্ডের ভিতরে ধরে। তাহলে এটা একটা টেকনিক আছে, আমি একটু পরে আলাপ করছি। আর মিষ্টি আলু পাতা, লতা পাতা আছে না আপনাদের কাছে? সবার কাছে না থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন 15 কালারের আমার কাছে আলু আছে, আমরা দিব আপনাদেরকে। নেক্সট কোনো এক সময় দিয়ে দিব। আমরা দিয়েছি, সেভারাল টাইমস দিয়েছি আলুগুলো, যেগুলো দেশের বাইরে থেকে আনা, এবং সেগুলো নিয়ে আমার স্টুডেন্টরা কাজ করছে, করে জাত তৈরি করছে, এবং আমরা কিন্তু লতা পাতাগুলো আপনাদের কাছে দিয়ে দিই যেন আপনারা ছাদ বাগানে করতে পারেন। সেরকমভাবে অনেকগুলো গবেষণা আমরা করছি। দেখেছেন কত রকমের, এগুলো কিন্তু আমার স্টুডেন্টরা কাজ করেছে। এই আলুটা আসলে হচ্ছে এটা নিউট্রিয়েন্টে ভরপুর। গবেষণায় দেখিয়েছেন দেশের বাইরে যে এটা খেলে ক্যান্সারের প্রবণতা অনেকাংশেই কমে যায়। আমি জানি না, বাংলাদেশে আমরা গবেষণা করছি, আমার স্টুডেন্টরা কাজ করছে, তো ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে পৌঁছে দিব। আমরা দিয়েছি, কয়েকবার দিয়েছি। পালং শাককে পছন্দ করেন না, বেশি করে করবেন। পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পালং শাক বেশি করে করবেন, এবং ছাদ বাগানে যখন করবেন মশারির নিচে করে দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর আপনার ছাদ বাগানের পালং শাক, লাল শাক। একটু মশারি দিয়ে ঢেকে নেবেন, মশারি দিয়ে ঢেকে করে দেখবেন আপনি বলবেন যে আসলেই তো মশারির ভিতরে শাকসবজি খুব ভালো হয়। তো মশারি দিয়ে ঢেকে নেবেন। লাল শাকও করতে পারেন, দেশীয় শাকগুলো করতে পারেন, সবগুলোই করা যেতে পারে। কলমি তো খুবই পছন্দ। আমরা নেক্সট একটা জাত তৈরি করতে যাচ্ছি, যেগুলো হচ্ছে নিরা শাক। সেটা হচ্ছে গার্লিক চাইভ। এই গাছটা আমরা বাল্বগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ ভেরি সুন। আমরা এটা গবেষণা করছি, গবেষণা শেষ হলেই দিয়ে দিব। আপনার একটা বাল্ব যদি নিয়ে যান তাহলে দেখা যাবে আপনি সারা বছর জুড়ে আপনি এইটা খেতে পারবেন, এবং এইটা হার্টের জন্য খুবই ভালো, ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি। সো এটা আপনি করতে পারেন। স্ট্রবেরি কে পছন্দ করেন না? বাংলাদেশের স্ট্রবেরি যেটা খাই খুব ভালো হয় না, দেশের বাইরে স্ট্রবেরিগুলো অনেক মিষ্টি এবং খেতে সুস্বাদু, খুবই সুস্বাদু। তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে মিষ্টি করার জন্য আমরা একটা টেকনিক ডেভেলপ করছি। আমার এই স্টুডেন্টটা কাজ করছে কীভাবে মিষ্টি বানানো যায়, সেই টেকনিক একসময় আপনাদের সাথে শেয়ার করব। ছাদ বাগানে স্ট্রবেরি একটু, যেহেতু টেম্পারেচারটা খুব বেশি, একটু কম হতে পারে প্রোডাকশন, বাট আপনি যদি অর্গ্যানিক ম্যাটার বেশি করে দেন, জৈব পদার্থ বেশি করে দেন এবং মশারি দিয়ে ঢেকে রাখেন, আপনার ফল একদম স্যাটিসফ্যাক্টরি, মানে অনেক বেশি ইল পাবেন। আপনি অনেক খুশি হবেন যে 2-3টা গাছে প্রায় 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হতে পারে। সো ছাদ বাগানে আপনি কিন্তু এগুলো কিন্তু চারা তৈরি হয়, এখান থেকে কেটে লাগালে চারা হয়ে যাবে। সো আপনি চারার জন্য টেনশন করতে হবে না, একটা চারা নিয়ে আসলে ওখানে 4-5টা হয়ে যাবে, এই সিজনে করে ফেলতে পারবেন। সো এগুলো আপনার সামার, উইন্টার সব সিজনে করতে পারি। পটল, কাঁকরোল খুবই সুস্বাদু পটল, আমরা সেটাও করতে পারি, হ্যান্ড পলিউশন লাগে। এছাড়া আমাদের গোলমরিচ, এগুলো তো আমরা করছি, হলুদ আমরা করছি, এগুলো কিন্তু আপনার ছাদ বাগানে করতে পারেন। ফুল চাষ করবেন না? ফুল চাষ অবশ্যই করবেন। আমাদের মাহবুব সেদিন বলতেছিল যে আমার কাছে একটা সাদা মেরিগোল্ড আছে। তো সাদা মেরিগোল্ড ওনাকে এখন আছে, আমি জানতাম না, মাহবুবে আমার বন্ধু থেকে জানলাম। সো এইরকম আপনি কিন্তু চাষ করতে পারেন। গোলাপে চাষ করে ফেলেন, গোলাপ বাগান করে ফেলেন। একটা গোলাপ অনেক অনেক ফিলিংস, তাই না? গোলাপ গাছের একটা ফুল হলো, গোলাপ কে চাষ করেন না? একটা ফুল হলো, এইটা যদি না কাটেন তাহলে কি হবে? গোলাপের পাপড়িগুলো ঝরে পড়বে এবং নিচে দেখবেন একটা সিড তৈরি হয়, আমরা হিপ বলি। হিপ তৈরি হলো, এমন একটা ব্রাউন কালারের একটা আঙ্গুরের মতো তৈরি হয়, ছোট। এটার ভিতরে বীজ থাকে, মানে হচ্ছে গাছ তার ফিউচার রিপ্রোডাকশনের জন্য সে তৈরি করে ফেলে। যদি পাপড়িগুলো পড়ে যায় ওখান থেকে গাছে থাকা অবস্থায়, সো আপনাকে কখনোই এই মেসেজটা গাছকে দেওয়া যাবে না যে তুমি আর ফুল উৎপাদন করো না। তার জন্য কী করতে হয়? যখনই ফুল হবে, ফুলটা আপনার মনে হচ্ছে যে এখন কেটে ফেললেই ভালো,
তখন আপনি কেটে ফেলবেন, একটা লম্বা করে একটু ডাল সহ কেটে ফেলবেন। কেটে কোথায় দিয়ে আসবেন? শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার কাছে, যে কাউকে দিয়ে দিবেন। তো কাউকে যদি দিয়ে দেন তাহলে কি মেসেজটা কী হলো? দ্রুত আরও গাছ বের হবে এবং দ্রুত আরও ফুল হবে। আপনি যদি ফুলটা যদি না কাটেন তাহলে কিন্তু আর ফুল হবে না, একটা বা দুইটা ফুল হবে। খেয়াল করে দেখেছেন যারা নার্সারিতে গাছের ভিতরে প্রচুর ফুল হয়, অথবা যারা কমার্শিয়ালি প্রোডাকশন করে, সাভারের দিকে গিয়েছেন ফুল বাগানে, ওখানে একটা গাছে 50টা 60টা ফুল হয়, আপনার টবে মাত্র একটা হয়, দুইটা হয়। খেয়াল করেছেন? শুধু একটা কারণে, যে ফুলের পাপড়িগুলো পড়ে যায়, সে মেসেজ পেয়ে যায় আর সিড উৎপাদন করার দরকার নেই, সিড তো করে ফেলেছে। সো আপনাকে এই মেসেজটা দিতে হবে যে কখনোই আমরা গোলাপ গাছের ফুলের পাপড়ি গোলাপ গাছে থাকা অবস্থায় ঝরে পড়বে, এটা কখনো যেন না হয়। কেটে ফেলবেন, কেটে আপনার প্রিয়জনকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আরও গাছ বের হবে, আরও ডালপালা বের হবে। গোলাপের চাষ আপনি করতে পারেন, জারবেরা, অনেক অ্যাস্টার, ক্যালেন্ডুলা, কার্নেশন, কত ফুল বাংলাদেশে, সবগুলো কিন্তু আপনার ছাদ বাগানে থাকতে হবে। ছাদ বাগানে ফুল থাকবে না, পিটুনিয়া থাকবে না, এটা কেমন করে হয়? ছাদ বাগানে একবার পিটুনিয়া লাগান, সারা বছর না হলে এপ্রিল মে পর্যন্ত দেখবেন ফুল ফুটছে। ডায়ান্থাস লাগান, দেখবেন ফুল ফুটছে। সো সেগুলো একটু খেয়াল করে আপনি চেষ্টা করবেন সারা বছর ফুল ফুটানোর জন্য। ফুল যেন ছাদে থাকে, ফুল হচ্ছে ভালোবাসা। এই ফুলগুলো থাকলে দেখবেন আপনার মনটা ভরে যাবে। ফুলগুলো থাকলেই কিন্তু পলিনেটর, মৌমাছি আসবে, আপনার গাছের ফুলেরগুলো পলিনেশন করে দিয়ে যাবে। তো ফুল গাছ একটু চেষ্টা করবেন বাগানে রাখার জন্য। সো আপনার বাগান ফুলে ভরে উঠুক। এইভাবে বসার জায়গার পাশে যদি ফুল করে দেন তাহলে দেখবেন যে আপনার মনটা সবসময় ভরে থাকবে। আমি গল্পটা বলেছিলাম, আমার বাড়ি কুমিল্লায়। কুমিল্লায় আমি প্রায় বছরে একবার দুইবার যাই। আমার মা আছেন, মাকেই দেখতে যাই। তো গেলে আমার ছোট বোন বলে, আমার ভাইয়া তুমি আমার বাসায় একটু আসো। আগে ভাইয়া আমার ছোট বোনের বাসায় গেলে অনেক কিছু খাওয়াতো, খাওয়ার লোভেই যেতাম। ওর রান্না আবার খুব ভালো, আমি একটু খাবার পছন্দ করি, তো ভুড়ি দেখলে বোঝা যাচ্ছে। আমি যখন আমার ছোটো বোনের বাসায় যেতাম প্রচুর খাওয়াতো। এখন কি সর্বনাশ করেছে জানেন? এই ছাদ বাগান করে দিয়ে আমি বলেছি ছাদ বাগান করো, ছাদ বাগান করো। এখন ভাইয়া তুমি আসছো কুমিল্লায়, একটু বাসায় আসো না একটু। আমি ভাবি যে হয়তো খাবার রান্না করেছে, যাওয়ার সাথে সাথে বলে চলো ছাদে যাই। কি সর্বনাশটা আমি করেছি! এখন আমাকে ডাকে ছাদে যাওয়ার জন্য, পরে সময় নষ্ট হয়ে যায়, এক কাপ চা খাইয়ে চলে আসতে হয়। তো সর্বনাশ করেছি না আমার। তো ছাদে আপনার গেস্ট যে আসবে তাকে একটু ছাদে নিয়ে যাবেন, গিয়ে ছাদটার ভিতরে বসে একটু চা খাবেন, একটা অন্যরকম লাগবে না ফুলের মাঝে? সো আমরা শীতকালটা এনজয় করতে চাই, সেরকম একটু বসার জায়গা করে রেখে ওখানে বসে দুজনে চা খাওয়া কি মধুর একটা জিনিস। আমরা ইনশাআল্লাহ আমরা ছাদ বাগানটা সেভাবেই এনজয় করব। ছাদ বাগান হবে ভালোবাসার নাম, ছাদ বাগান হচ্ছে ফিলিংসের নাম। আমরা চাই ছাদ বাগান দিয়ে আমরা ভালোবাসার বন্ধনগুলো ফিরে পাবো। যেমন মনে আছে, আমার বাবা যখন নামাজ পড়তে যেতেন আমার হাত ধরে নিয়ে যেতেন। বাবা যখন টেবিলে এসে বসতেন চা খাওয়ার জন্য, এই তোরা কোথায়, আমরা ভাই বোন অনেকগুলো, তোরা কোথায়, সবাই আয়। আমরা একসাথে দল বেঁধে বসতাম, চা খেতাম। এখন গিয়ে দেখেন আমি আমার ভাইয়া বাসায় যাই প্রতি শুক্রবারে, আজকেও যাব। গেলে গিয়ে দেখি 3টা মেয়ে আছে, 3টা মেয়ে ফেসবুকে আছে, তারা ওই এটার দিকে তাকায় আছে। আমি গিয়ে বলি আসসালামু আলাইকুম, মারা কেমন আছো? আমি বলি মা জননীরা কেমন আছো তোমরা? ওরা তাকায়ও না আমাদেরকে। খেয়াল করে দেখেন, আপনারাও খুব প্র্যাকটিস করেছেন। বাবা মা চোখে ইঙ্গিত করতেন, আমরা লাইন ধরে ভাইগুলো এসে আঙ্কেল আসসালামু আলাইকুম, আবার মা চোখে যেন কী বলতেন, আবার গুড় করে আমরা কিন্তু চলে যেতাম। এখন কিন্তু বাচ্চারা আপনার সামনে, আপনার বন্ধুরা আসলেও ডেকে নিয়ে আসা যায় না, ওরা ফেসবুকে আছে, আসলেও সালাম দিতে চায় না, আসলেও দেখা যায় একটু কথা না বলে চলে যাচ্ছে। আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি ভালোবাসার বন্ধনটা। সো এই বন্ডিংটা আমরা চাই, যে বাচ্চাকে নিয়ে ছাদে গিয়ে, নাতনিকে ছাদে নিয়ে মাথায় তুলে একটু ঘুরবো, সেই দিনগুলো আমরা খুঁজে বেড়াই। সো আপনার সন্তানকে নিয়ে হাত ধরে ছাদে যাচ্ছেন, এক কাপ চা খাচ্ছেন, একটু শেয়ার করে কিছু খাচ্ছেন, কী যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো আমরা খুঁজছি। এখন আপনার ছাদ বাগান আপনি কী ধরনের পট ইউজ করবেন, কী ধরনের পট? আপনার বাগান, এটা আমি বলে দিব নাকি কী ধরনের, যা খুশি সেটাতেই গাছ লাগাবেন। পানির বোতলে লাগাবেন, ড্রামে লাগাবেন, স্ট্রাকচার বানিয়ে নেবেন, অথবা আপনি নিজের হাতে টব বানিয়ে নেবেন, যে কোনো কন্টেনারে আপনি বাগান করবেন। তাই তো আমি বলে দিব না, আপনার মন কেমন খেয়াল করে দেখেন। আমি হয়তো বা মনে করবো বাজার থেকে একটা 14 ইঞ্চি টব নিয়ে এসে আমি পিটুনিয়া লাগাবো। আপনি বলবেন না, আমি দেখি এর চেয়ে ক্রিয়েটিভ কী আছে, আড়ঙে গিয়ে খুঁজে বের করবেন যে কত সুন্দর পট আছে, তাই না?
তো আপনার রুচিতে আপনি কন্টেনার কেমন হবে, কন্টেনার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার আপনার থিঙ্কিংস, আপনার ফিলিংস, আপনার স্ট্যাটাস সব কিছু কিন্তু কন্টেনার দিয়ে আপনি এক্সপ্রেস করবেন। আমার থিঙ্কিং আপনার চলবে না, আমি একটা ছোট্ট গণ্ডিতে থাকি, এই গণ্ডির থিঙ্কিংয়ে চলবে না। আপনার একটা বিশাল সোসাইটি আছে, সেরকমভাবে আপনি কী কন্টেনার করবেন, দ্যাটস আপ টু ইউ। আপনি ডিসিশন নেবেন, আপনি এই ধরনের বাগান করবেন, সবজি বাগানে এমন করবেন। এগুলো কিন্তু সবগুলো পাওয়া যায়। প্লাস্টিকের পাইপগুলো কেটে কেটে আপনি কিন্তু ঢাকনা বানিয়ে ফেলতে পারেন। এই ধরনের চট দিয়ে দিয়ে নেট দিয়ে আপনি ঢেকে দিতে পারেন। এইভাবে কাঠের ফ্রেম করে নিতে পারেন, ইট দিয়ে ফ্রেম করে নিতে পারেন, পলিথিন দিয়ে ফ্রেম করে নিতে পারেন। যা খুশি সব আপনার উপরে ডিপেন্ড করে। সো সব কিছু মিলিয়ে আপনি কীভাবে করবেন। রেডিমেড কিছু বক্স এখন নতুন নতুন অনেক সুন্দর বক্স আসছে, সেই বক্সগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কেমন বাগান করতে চান, অথবা আপনার ছাদে কতটুকু জায়গা আছে। দেখেন, ইচ্ছে করলে কিন্তু আমরাও জাস্ট তোয়ালে দিয়ে সিমেন্ট দিয়ে বানিয়ে নিচ্ছেন, ইউটিউবে দেখে নেবেন। এরকমভাবে বানিয়ে বানিয়ে রং করে করে সময়টা কিন্তু সুন্দর কাটবে। এরকমভাবে বানাতে পারেন। আপনি একটা টব বানিয়ে দেখবেন এই টবটাকে এখানে রাখবেন একবার, ওখানে একবার রাখবেন, এখান থেকে ওখানে নিয়ে যাবেন, একবার ডাইনিং টেবিলে, একবার ড্রয়িং রুমে ছোটো টেবিলে, টি টেবিলে, কোথায় রাখবেন সারাক্ষণ খুঁজতেছেন। এটির নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসায় আমরা খুঁজছি। সো সেই রকমভাবে আপনি ইচ্ছে হলে পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন, এইরকমভাবে টাইলস লাগিয়ে নিতে পারেন, সিরামিক ইট লাগিয়ে দিয়ে করতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করে, আমার উপরে না। কারণ আমি হলে ছোট্ট একটা টব নিয়ে আসবো, সে আমার চয়েস, আপনারটা হবে না। সো আপনার ডিপেন্ড করবে। বসার জায়গা আমি কিন্তু খুব প্রেফার করি, কারণ ছাদ বাগানে গিয়ে একটু বসবেন, বাদাম খাবেন, চা খাবেন, একটা টোস্ট বিস্কিট ভিজিয়ে খাবেন, যে কোনো বিস্কিট হতে পারে, টোস্ট বিস্কিট ভিজিয়ে খাবেন, আর বলবেন পৃথিবীটা এত সুন্দর, এই দেশটাকে ছেড়ে যেতে, এই পৃথিবীটাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, বয়স হয়েছে আমাদের, প্রতিনিয়ত কিন্তু আমরা ভাবছি চলে যেতে হবে। তো সেই দিনগুলো যেন বাকি দিনগুলো সুন্দর হয়, সেরকম একটা ভালোবাসা গ্রো করবে। দেশে থেকে চলে যাবেন, দেশের জন্য টান হবে না, কষ্ট হবে না, মরে যাচ্ছেন, এটা হবে না, এটা হতে পারে না। আপনি ছাদ বাগানে বসে বসে একটু চা খান আর ভাবেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবো আমি। সো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সুন্দরভাবে যেন পৃথিবী থেকে যেতে পারি। সো আপনি ভার্টিক্যাল গার্ডেনিং করতে পারেন, ছোট্ট ছাদ, অসুবিধা নাই। ভার্টিক্যাল গার্ডেনিং, ইনাফ সানলাইট। সো সানলাইট না থাকলে এলইডি লাইট লাগিয়ে দিবেন, সো হবে, সবগুলো সব জায়গায় হবে। এইরকমভাবেই আপনি করে ফেলতে পারেন। আপনার চয়েস, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। ইট দিয়ে এইরকম ফ্রেম বানিয়ে ফেলতে পারেন, অথবা একটা পলিথিন বিছিয়ে দিয়ে আপনি কাঠের একটা স্ট্রাকচার দিয়ে এরকম বানিয়ে ফেলতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে করবেন। তবে মনে রাখতে হবে, আপনার রুচি যেন অন্যরা এসে বলে ওয়াও ভাবি কি সুন্দর বাগান আপনার, এইটা শুনতে আমরা চাই সবাই, আমি নিজেও চাই। হ্যাঁ, আমি কিন্তু আসার সময় এইভাবে আসছে, আমার ছাত্রকে বললাম স্ত্রী নাই শার্টটা, সবাই দেখি কি বলবে। হ্যাঁ, আমার ছাত্র কিন্তু তখন স্যার সুন্দর লাগছে, স্যার সান্ত্বনা দিয়েছে। তা আমিও তাই নাই দেখেছি। তো যাই হোক, এরকম পটগুলো এখন পাওয়া যায়, সুন্দর সুন্দর পটে গাছ লাগিয়ে ফেলেন, অসুবিধা কোথায়। আমি আমার মার বিয়ের সময়ে যেসবগুলো বিয়ের জীবনে যেগুলো কিনেছে, এখন 90 ইয়ার্স ওল্ড, ওনাকে বলি এগুলো ফাটে না কেন মা? তা কেন, কী করতি? আমি বললাম যে এটা গাছ লাগাইতাম। মা দেয় না, ওগুলো রেখে দিয়েছেন, এখনও আছে, কিছু কিছু ফেটেও যাচ্ছে। আমি দোয়া করছি ভেঙে যাক, ফেটে যাক, ফাটে না। আগের জিনিস অনেক ভালো ছিল, ওগুলো কিন্তু গাছ লাগানোর জন্য খুব ভালো। তো যাই হোক, যে কোনো পটে লাগাতে পারেন, ড্রামে লাগাতে পারেন, ইজি, কনভিনিয়েন্ট এবং সস্তা। এই ড্রামগুলো ইচ্ছা করলে আপনি করতে পারেন, কেটে ফেলেন, কেটে দুইটা বানিয়ে ফেলেন, অসুবিধা কোথায়? আপনার পছন্দ, আপনি যেভাবে খুশি সেভাবে করবেন। আসলে ভালোবাসা দরকার, আপনি শ্রম দিতে হবে। সুন্দর শ্রম দিলে একটু ভুঁড়িটাও কমবে। তো সব কিছু মিলিয়ে আমরা চাই সুন্দর একটা বাগান হোক, যে কোনো ড্রামে হোক, ইয়াতে হোক, আমার বাগান আমার পছন্দের হবে, আপনার বাগান আপনার পছন্দ হবে। আমি গিয়ে যেন, বা আমরা গিয়ে যেন বলি ওয়াও ভাবি আপনার বাসার ছাদটা এত সুন্দর, হ্যাঁ ওখানে যদি এক কাপ চা খাওয়া যেত, এইরকম যেন সবসময়। 90 মিনিটস কুলিং হচ্ছে ভালোবাসার নাম। আমরা ভালোবাসতে চাই, গাছকে ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। আমরা সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ। 90 মিনিটস কুলিং গাছ লাগালে কিন্তু সার ব্যবস্থা না কেমন হবে, মাটি কেমন হবে, আমি 90 মিনিটস কুলিংয়ে সেভারাল টাইমস বলেছি, তাই না? আমরা মাটি তৈরি জানি সবাই। সো খাবারগুলো আমরা কী করি, ইউরিয়া, টিএসপি, এমপি, এইসব সারগুলোই সাধারণত দিয়ে থাকি, তাই না? আর বাকি খাবারগুলো কোথা থেকে পায়? সব সৃষ্টিকর্তা, থ্যাঙ্কস গড। তো
তো সৃষ্টিকর্তা দেখেন কেমন মাটি তৈরি করে দিয়েছেন, সেই মাটি থেকে যুগের পর যুগ আমরা কিন্তু খাবারগুলো গাছ পেয়ে যাচ্ছে, গাছ বেঁচে থাকে। এই খাবারগুলো ম্যানেজমেন্ট করা হচ্ছে ব্যাপার। দেখেন বাতাস থেকে গাছ অক্সিজেন নেয়, হাইড্রোজেন নেয়, আর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন নেয়। বাতাস থেকে গাছ নিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা। দেখেন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলছে, খেয়ে আবার অক্সিজেন বানাচ্ছে, অক্সিজেন আমরা খেয়ে আমরা সাবাস বলছি। দেখেন গাছ আমাদের তাহলে বন্ধুরা আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, পানি না খেয়েও অনেক ঘন্টা থাকা যাবে। একটু নাকটা বন্ধ করে দেখেন, আপনি দেখবেন অক্সিজেনের অভাবে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ। সো সবচেয়ে ইম্পর্টেন্ট কি, অক্সিজেন। সেই অক্সিজেনটা কে দেয়? গাছ দেয়। যেহেতু গাছ দেয়, গাছকে একটু ভালোবাসবেন না আপনারা? গাছের ভিতরে যখন পিন বসায় কষ্ট লাগে না আপনার? গাছে তো জীবন আছে। আপনি খেয়াল করে দেখেন, লাইটটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, গাছগুলি ঘুরছে, এই পাশে যায় ওই পাশে যায়, লাইটের জন্য সে যায়। সো আপনার সব কিছু, লাইট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গাছে একটা প্রাণ আছে। আপনি কেমন করে গাছটাকে একটা পিন বসিয়ে দেন? রাস্তার পাড়ে গাছগুলো নষ্ট করে ফেলছি পিন বসিয়ে বসিয়ে। এইরকম অনেকগুলো খাবার আছে যেগুলো বেশি পরিমাণে খায়, বা পাশে দেখিয়েছি, এই পাশটাতে বেশি পরিমাণে খায়, এই পাশটাতে কম পরিমাণে খায়, কিন্তু খায়। যদি না থাকে তাহলে কিন্তু গাছটা মারা যাবে। বুঝতে পেরেছেন? অথবা গাছ তুলতে পারছে না, তাহলে গাছটা মারা যাবে। মানে কি, আপনার এই পাশের নিউট্রিয়েন্টগুলো এবং এই নিউট্রিয়েন্টগুলো সবগুলো গাছ খাবেই, না খেলে কিন্তু মারা যাবে। আমি আবারও বলছি, সবগুলো নিউট্রিয়েন্ট খাবেই, শুধুমাত্র এই ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম অথবা সালফার, একটা সালফার ছাড়া গাছ হবে না, গাছটা মারা যাবে। সো আমাদের সবগুলো কিন্তু মাটিতে আছে। সো ভয় পাওয়ার কিছু নাই। মাটিতে একটু প্রিপারেশন যদি করতে পারি তাহলে আমাদের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। ভালো মাটি, ভালো। আপনি আম গাছ লাগিয়েছেন কত বছরের জন্য? 5, 6, 10, 20 বছর পর্যন্ত। আপনি গাছগুলো যতই বলেন 5 বছর পর আমি ডিপটিং করব, হয় না করা, এত সহজ না। সো মাটিটা একবার ভালো করে তৈরি করে ফেলেন। মাটি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। শক্ত মাটি, আমাদের মাটিগুলি সাধারণত পানি পড়লে একটা শক্ত হয়ে যায়। শক্ত মাটি, সেই মাটিতে পানি দিলে ভালো যায় না, অথবা শুধু বালি হলে খুব দ্রুত পানি চলে যায়। বুঝতে পেরেছেন যে এখানে শক্ত মাটি, নিচে পানি যেতে পারছে না, এখানে শক্ত বেলে মাটি, নিচে পানি দ্রুত সরে যাচ্ছে। আমরা কিন্তু সেটা চাচ্ছি না, যেন ইউনিফর্মলি ছড়ে সেই রকম মাটি। সেই রকম মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখি। আপনারা সবাই জানেন, জানেন না সবাই? সেভারাল টাইমস কিন্তু মাটির কথা বলেছি, কারণ মাটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি মাটি কিনে নেবেন, সেটার সাথে প্রচুর পরিমাণে কাউডার, ভার্মি কম্পোস্ট অথবা কম্পোস্ট, এরকম নানাবিধ অর্গানিক ম্যাটার আপনি মিশাতে পারেন। সবগুলো, যে কোনো জিনিস মিশাতে পারেন। অবশ্যই কোকোডাস্ট মিশাবেন। কোকোডাস্ট কোথায় পাওয়া যায়? সব নার্সারিতে পাওয়া যায়, খুব সস্তা। অথবা জাজিমের দোকান আছে, জাজিম যারা বানায় তাদের কাছে পলিথিনটা দিয়ে আসবেন, ওরা ভরে ভরে রেখে দেবে, ওখান থেকে বিনা পয়সা নিয়ে আসতে পারবেন। সো সাথে সম্ভব যদি হয় পাকশি স্যান্ড অথবা সিলেট স্যান্ড, এগুলো আমরা কোথায় ইউজ করি? রাজমিস্ত্রিরা ইউজ করেন। একটু মিশিয়ে দিবেন, তাহলে সুবিধাটা কী হলো? সুবিধাটা হলো পানি দিলে দ্রুত পানিটা ছড়িয়ে পড়বে, তাই তো? সো আমাদের খুব ইম্পর্টেন্ট এই মাটিগুলো এইভাবে তৈরি করে নেওয়া। সামান্য পরিমাণে অবশ্যই বালি অ্যাড করে নেবেন। কি দেখা গেল, মাটি থাকবে, ভার্মি কম্পোস্ট থাকবে, কোকোডাস্ট থাকবে, মিশাবো। সাথে একটু সিলেট স্যান্ড বা পাকশি স্যান্ড মিশাবো। কতটুকু করে মিশাবো? আন্দাজ মতো, যেটা যখন ভালো লাগে সেভাবে মিশাই দেবেন, মাটিটা যেন ঝুরঝুরা হয়। তাহলে আমি বলে দিই একটু, মাটিটা যদি 2 ভাগ হয়, যে পরিমাণে মাটি নিয়েছেন সেই পরিমাণে গোবর নিয়েছেন, সেই পরিমাণে কোকোডাস্ট নিয়েছেন, সবটা মিশান, আর সামান্য পরিমাণে একটু বালি মিশিয়ে দেন। দেখবেন আপনার মাটি ঝুরঝুরা হয়েছে। 10 বছর 20 বছর পর্যন্ত মাটিগুলো ঝুরঝুরা থাকবে। আপনি যখনই ছাদ বাগানে যাবেন, মাটিটা যদি শক্ত দেখেন তখন কিন্তু নিড়াইতে ইচ্ছা হয় না, আর যখন ঝুরঝুরা থাকেন দেখবেন এমনি এমনি তুলতে ইচ্ছা হয় আগাছাগুলো। সো মাটিটা তৈরি করে নিলে আপনার বাগান কিন্তু সুন্দর থাকবে। সো মাটিটা খুব ইম্পর্টেন্ট। এখন মাটি ভরবেন কতটুকু? টবে যে ভরবেন, টবে ভরার জন্য কতটুকু ভরবেন? আমি বর্ষাকালে বলেছিলাম টই টুম্পুর করে ভরে দেন, মানে বর্ষাকালে একদম এইভাবে ভরে দেন। কেন? বৃষ্টি হলে যেন পানি আটকিয়ে না থাকে। বর্ষাকালে টই টুম্বুর করে ভরে দেন, তাহলে পানি আটকাবে না। বাট শীতকালে একটু নিচু করে ভরেন। কেন?
আপনি যখন পানি দিবেন তখন যদি ভরা থাকে পানিটা আস্তে করে বাইরে পড়ে যাবে, আপনি মনে করবেন তো পানি তো দিয়েছিলেন, কিন্তু শিকড়ে কিন্তু পানি নেই, তাহলে দেখবেন গাছের গ্রোথটা একদম রিটার্ডেন্ট হয়ে গিয়েছে। তো আপনি কি করবেন, আপনি করার সময় টবে মাটি একটু কম দিবেন, তাহলে কি হবে, এখানে কতটুকু পানি ধরবে, অনেক বেশি পানি ধরবে না, বুঝতে পেরেছেন সবাই? তাহলে টবে এখানে বর্ষাকালে ভরে ভরে দিব যেন বৃষ্টির পানি না জমতে পারে, আর শীতকালে পানি যেন আমি যখন দিব তখন যেন একটু ধরে রাখে পানিটা, তাহলে আস্তে 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 নিচের দিকে যাবে। বর্ষাকালে বেশি বেশি করে মাটি দিব, শীতকালে কম করে মাটি ভরবো, তাহলেই হয়ে গেল আমাদের। আসলে জিনিসটা হচ্ছে পানিটা যেন আমার পুরো রুট জোন, যে জোনটার ভিতরে যেন পানিটা ছিটে ছিটে যেতে পারে, সেরকমভাবে যেন পানি দিই। একটু উপরে পানি দিয়ে আসলাম, এইভাবে দিলাম, ঝাঁঝরি দিয়ে দিলাম, ভিতরে ঢুকলো না পানি, তাহলে গাছ কি নিউট্রিয়েন্ট তুলতে পারবে? তুলতে পারবে না। পানি যেন শিকড়ের সবটা জায়গায়, যতটুকু শিকড় আছে ততটুকু যেন যায়, তাহলে দেখবেন আপনার গাছ অনেক ভালো থাকবে, সব জায়গাতে নিউট্রিয়েন্ট তুলবে। সো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাটি গেল, মাটির এখন পিএইচটা খুব ইম্পর্টেন্ট। পিএইচ বুঝেন তো সবাই, অম্লত্ব খারত্ব কতটুকু, পিএইচ আমরা সাধারণত 1 থেকে 14 পর্যন্ত মেপে থাকি। গাছ উৎপাদন হয় 5.5 থেকে 6.5 বা 7 পর্যন্ত, এই পিএইচে ভালো হয়, অনেক হাই অনেক লো। এই 5.5 থেকে 6.5 পর্যন্ত খুব ভালো গাছ হয়। ভালো গাছ হয় কেন? কারণ হচ্ছে এই পিএইচে শিকড় সমস্ত নিউট্রিয়েন্টগুলো সে তুলতে পারে, আদার্স তুলতে পারে না। ব্যাপারটা কি, পিএইচ যদি 5.5 থেকে 6.5 বা 7-এর নিচে নিচে থাকে, তাহলে শিকড় পানি থেকে, মানে ভিতরে যে গাছের মাটি আছে, মাটি থেকে সমস্ত নিউট্রিয়েন্টগুলো তুলতে পারে। যদি পিএইচ কমে যায় অথবা পিএইচ বেড়ে যায়, তাহলে শিকড় খাবার তুলতে পারে না। আপনার জমিতে খাবার আছে, আপনার টবে খাবার আছে, বাট আপনার পিএইচটা কম বেশি হয়ে যাওয়ার জন্য খাবারগুলো তুলতে পারছে না। তাহলে কি আজকে গিয়ে সবাই পিএইচ মিটার কিনে ফেলবেন? সেটা কিন্তু বলিনি। পিএইচ সাধারণত পিএইচ মিটার কিন্তু অনেক সুন্দর সুন্দর পিএইচ মিটার পাওয়া যায়, একটাও কেনার দরকার নেই। আপনি করবেন কি, পিএইচটা এদিকে আছে এদিকে আছে, আপনি বুঝবেন কিভাবে? আপনি গাছটাকে যত্ন করেন কিন্তু গাছটা বড় হয় না, গাছটা কেমন যেন জামাচার মতো এমন কুচকায় আছে। তো এইরকম সিমটম যখন দেখবেন তখন বুঝবেন গাছ কিছু একটা, হয় পেটে ব্যথা আছে, নাহলে কেন এমন করে কুচকায় থাকে, কিছু একটা ব্যাপার আছে, খাবার তুলতে পারছে না মনে হয়। তখন আপনার করণ মানে হচ্ছে কি, আমরা সার দিই গাছে, সার দিই, গোবর দিই, ভার্মি কম্পোস্ট দিই, আর সব কিছু দেওয়ার ফলে সবসময় পিএইচ কী করে, কমতে থাকে, এদিকে যেতে থাকে, এদিকে যেতে থাকে, কমতে থাকে। পিএইচ কমা মানে হচ্ছে অ্যাসিডিক হয়ে যাওয়া। অ্যাসিডিক হলে সে আর খাবার তুলতে পারে না, শিকড় খাবার তুলতে পারে না। তাহলে কি হলো, পিএইচ সবসময় কী হচ্ছে, কোন দিকে যেতে থাকে, কমতে থাকে। যা কিছু ইউজ করি পিএইচ কমতে থাকে, তাহলে পিএইচটা বাড়ানোর জন্য পিএইচ মিটার না কিনে আমরা সবসময় পিএইচ বাড়ানোর জন্য চেষ্টা করি। সার দিলে পিএইচ কমে, গোবর দিলে পিএইচ কমে, ভার্মি কম্পোস্ট দিলে পিএইচ কমে। তাহলে আমরা এত কিছু না চিন্তা করে পিএইচটাকে একটু বাড়ানোর জন্য সবসময় কী ব্যবস্থা নেওয়া যায় সেটা চিন্তা করি, সেটা একটু চিন্তা করি। পিএইচ যাই দিই পিএইচ কিন্তু কমতে থাকে। সো আমরা পিএইচটাকে বাড়াতে চাই। বাড়াতে সহজ বুদ্ধি, আমি মাটিতে চুন ইউজ করবো, যেই চুন পান, এই ওয়ালের চুন বলেন, পান খাওয়ার চুন বলেন, সব চুনে এক চুন ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট যদি ইউজ করেন, এখন চুন বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কতটুকু করে দিবেন? আরে সমস্যা, গাছ আছে আম গাছ, বড় আম গাছ, তাহলে আমি কী করবো? এরকম নানাবিধ সমস্যা আসতে পারে। চুন সবসময় খেয়াল রাখবেন, চুন কিন্তু হিট জেনারেট করে, গরম হয়ে যায় কিছুক্ষণ একটু পানি ছিটা পড়লে। চুনটা বাজার থেকে নিয়ে আসবেন একটা পাত্রের ভিতরে, যেগুলো আর কোনোদিন পাত্রটা ইউজ করবেন না, কারণ পাত্রটা গলে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই রকম কাগজের ঠোঙা হতে পারে, সেখানে রেখে আপনি একটু পানি ছিটা দিয়ে রাতটা রেখে দেন, পানি ছিটা দিবেন, রেখে দেন, দেখবেন সারা রাতে এটা পাউডার হয়ে গিয়েছে, হিট রিলিজ করে করে পাউডার হয়ে গিয়েছে। পাউডার হলে এখন ব্যবহার করা খুব সহজ না। আপনি যদি বালতির ভিতরে ভিজাতেন তাহলে চুন গরম হয়ে বালতিটা বাঁকা টাকা হয়ে যেত, দরকার নাই, শুধু পানি ছিটিয়ে দিয়ে দেয়, পাউডার হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন টপটা কতটুকু, অথবা ড্রামটা কতটুকু। ড্রামের ভিতরে আম গাছ আছে একটা, এখন আমি চুন দিব কীভাবে? জামা চাচা চুন বলছে কি গাছ তুলে ফেলে মাটির ভিতরে মিশাবো? এত টেনশন করার দরকার নেই। শিকড়টার বাইরের অংশে, ড্রামের লাস্ট পোর্শনে, আপনি বড় ড্রাম যদি হয়
টেবিল স্পুন যেটা দিয়ে আমরা ভাত খাই, চায়ের টেবিল না, চায়ের স্পুন না, টিস্পুন না, টেবিল স্পুনের 2 থেকে 3 ম্যাক্সিমাম 4, যদি বড় ড্রাম হয় 4 স্পুন আপনি একদম বর্ডার দিয়ে মিশিয়ে দেন। মিশিয়ে দিয়ে পানি দিয়ে না আজকে আর পানি দিয়ে না, মাটির সাথে মিশিয়ে সে আস্তে আস্তে ঠান্ডা, আরও ঠান্ডা হয়ে যাবে। এরপর যদি পানি দেন কোনো অসুবিধা নেই। যদি নতুন মাটি, এই যে টমেটোর জন্য চারা করবেন, মাটি এখন জমিয়েছেন না, সেটার ভিতরে গোবর দিয়েছেন, আন্দাজ করে নেন 10 থেকে 12 কেজি, 20 থেকে 25 কেজি এইরকম যদি হয়, 10 থেকে 12 কেজি 2 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। যদি তার চেয়ে বেশি হয়, 12 ইঞ্চি টবের জন্য 2 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। এইরকম মাথায় চিন্তা করে না এখন টেলিফোন করে যায় না, নেই বই কোথায়, বই খুঁজে দরকার নাই। এগ্রিকালচার হচ্ছে মা করতেন, আমি কিন্তু এগ্রিকালচার শিখেছি মায়ের সাথে। আমার মা কি করতেন, একটা সিমের বিচি নিয়ে লাগাতেন, তখন আমরা ওইটা পিছিয়ে যাইতাম। তো মা যদি ওইটা পারেন তাহলে আমরা পারবো না কেন? আমরা সবাই পারব, কারণ আমরা এখন অনেক ট্যালেন্ট হয়েছি। সো ওইটা নিয়ে এত টেনশন না করে আপনি শুধুমাত্র আন্দাজ করে চুন দিয়ে দেবেন, মাটির সাথে মিশিয়ে একটু ঢেকে রাখেন, তাহলে দেখবেন আপনার গাছ একদম, চুন ব্যবহার করলে গাছ কিন্তু অনেক সুন্দর হয়। চুন ব্যবহার না করলে অথবা চুনের অভাব হয়েছে, এটা বুঝবেন কি করে? দেখবেন এই সময়ে অনেকের গাছে দেখবেন যে টমেটোর নিচে, ক্যাপসিকামের নিচের অংশ পচে যাচ্ছে, কিন্তু গন্ধ নাই, পচে যাচ্ছে বাট গন্ধ নাই, তাহলে বুঝবেন এটা ক্যালসিয়ামের অভাব। এবার টমেটোতে খেয়াল করে দেখেন একটু, যে কারো গাছে টমেটো অথবা বেগুন, ক্যাপসিকাম এগুলোর ভিতরে একটু নিচের থেকে পচে আসতেছে কিনা, তাহলে বুঝবেন এটা হচ্ছে চুনের অভাব, তাইলে চুন দিতে হবে। তো আগামীতে মাটি তৈরি করার সময় অবশ্যই একটু চুন দিয়ে নেবেন জমিতে। জি ম্যাডাম প্লিজ। হ্যাঁ ডলোমাইট আর চুন মোরলেস একই। দিস ইজ ডলোমাইট ইনক্লুডিং ম্যাগনেশিয়াম, আর এটা ক্যালসিয়াম কার্বনেট বাট ম্যাগনেশিয়াম অ্যাডেড। ডলোমাইট আপনি ব্যবহার করতে পারেন। সো ডলোমাইট কিনতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে ইয়েতে, ওই যে ওই পাশটায়, ওদিকে যেতে হবে। এত না, আপনি গুঁড়া করে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, গুঁড়া পাউডার হিসেবে দিয়ে দিতে পারবেন। জি ম্যাডাম প্লিজ। হ্যাঁ, টমেটো গাছের কথা কিন্তু আমি একটু অন্যভাবে বলেছি, যে এখন থেকে যেহেতু আমরা টমেটো, বেগুন এগুলোর জন্য বেড তৈরি করব, আপনি মাটিটার সাথে এখনই মিশিয়ে ফেলেন, মিশিয়ে একটু ঢেকে রাখেন, দেখবেন সবগুলো পোকামাকড়ের ডিমগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। এটার জন্য খুবই ভালো। আপনি একটু পলিথিনটা ঢেকে রাখেন চুন দিয়ে, এই গরমে সে কিন্তু পোকামাকড়ের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সেটা খুব ভালো হবে। আমি কিন্তু ড্রামে অবস্থিত আম গাছ, জাম গাছ, লিচু গাছ, যে গাছগুলো আছে, পেয়ারা গাছ, এগুলোতে ব্যবহার করার সময় আমি বলেছি একটু দূরে দিয়ে আপনি ইচ্ছাগুলো দিয়ে দিতে পারেন। দিলে আস্তে আস্তে পানির সাথে মিশে এটা সব জায়গাতে চলে যাবে। তখন আপনার গাছের চেহারা দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, আম গাছের পাতা পড়ে যাচ্ছে, এরকম সিমটম যখন দেখা দিবে, চুন দিলে দেখবেন আবার গ্রিনিশ হয়ে উঠছে। সো সেটা সম্ভব। আমরা চুন আর ডলোমাইটের পার্থক্য দেখিয়েছি। আপনি যখন বাগান করতে যাবেন তখনই দেখবেন পিঁপড়া আসা শুরু হয়েছে। এখন কিন্তু পিঁপড়া আক্রমণ খুব বেশি। কারণ কি? শীতের সঞ্চয় চাই খাদ্য, কি যেন ভুলে গিয়েছি, আমি ভুলে গেছি। হ্যাঁ, শীতের সঞ্চয় তারা করবে, করে এই পিঁপড়াগুলো দৌড়ে আসে। পিঁপড়াগুলো আসা মানেই হচ্ছে আপনার কিন্তু ডিজিজ নিয়ে আসবে অথবা পোকা নিয়ে আসবে। কী জন্য নিয়ে আসে? মিলিবাগ। বাহ, সুন্দর। আমাদের গ্রিন বাংলাদেশের মেম্বাররা অনেক লার্নেড পারসন। সো মিলিবাগ, উই পোকা এগুলো যদি থাকে অথবা পিঁপড়া যদি থাকে তাহলে 2 রকমভাবে পিঁপড়া থাকে। দেখবেন আপনি টবগুলো একটু সরিয়ে দেখেন, টবের নিচে প্রচুর পরিমাণে পিঁপড়া হয়ে আছে, মানে সে কিছুদিন পরে মিলিবাগ নিয়ে আসবে। আবার মাটির সাথে মিশানো অনেক সময় পিঁপড়া থাকে। টবের নিচে যদি পিঁপড়া থাকে তাহলে এটাকে সরিয়ে দেওয়া খুব সহজ। বাবারে চাঁদরে তুমি চলে যাও এখান থেকে বললেই হয়। ওকে যদি বলেন আর একটু যদি কেরোসিন তেল ছিটিয়ে দেন তাহলে পিঁপড়ারা অনেক ভদ্র, আপনার বাগান থেকে চলে যাবে সে। বাট মাটির সাথে মিশিয়ে থাকলে ওখানে তো আর চুন দিতে কেরোসিন দিতে পারছেন না, তখন কি করবেন? তখন আপনাকে একটু ডিস্ট্রাকটিভ ওয়েতে যেতে হবে। তখন আপনাকে সেভিন পাউডার পাওয়া যায় বাজারে।
সেভিন যদি দেন ওই পোকা বা ওই পোকাগুলো সরে যাবে বা মরে যাবে। সেভিন ডাস্ট বলি আমরা, সেভিন পাউডার হিসেবে পাওয়া যায় সেগুলো। আর যদি টবের নিচে থাকে তাহলে কি দিবেন, একটু কেরোসিন ছিটিয়ে দিবেন, চলে যাবে। ফিনিশ দিলেও হবে, ফিনিশ দিলেও। গাছের ডালে যখন যায় সে খুঁজছে কেউ সুইট সিক্রেশন কোথাও হচ্ছে কিনা, তাতে সুগার হারভেস্ট করা দরকার। মিলিবাগ, অন্য পোকা, এফিড, এগুলো যদি থাকে, কালো কালো পোকা আছে, সাদা সাদা মিলিবাগ আছে, ওগুলো থেকে যে সিক্রেশনটা হয় সে খাওয়ার জন্য গাছে ঘুরে 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 বেড়ায়, সে কিন্তু আপনার গাছকে ক্ষতি করছে না। পিঁপড়া দেখলে আপনার বাসা আছে মাটিতে, আপনি গাছে যদি ঘুরছে দেখেন তাহলে অবশ্যই এখানে কোথাও বাসা আছে, কোনো টবের নিচে বাসা করেছে অথবা কোনো টবের মাটিতে বাসা করেছে, খুঁজে আপনাকে বের করতে হবে। সেগুলো বের করে আপনি, খাবারের কথা বলেছিলাম, খাবার সবারই লাগে, আমারও লাগে, গাছেরও লাগে। আমরা ইউরিয়া টিএসপি এমপি দিই, বাট আমার একটা কথা আছে যে আমরা কি একবার ভেবে দেখেছি, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমাকে 10 কেজি টমেটো প্রোডাকশন করতে হবে, 20 কেজি প্রোডাকশন করতে হবে? সেই রকম আমাদের চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে আমার গাছে টমেটো ধরেছে, ভালোই তো ধরেছে, টমেটোগুলো সুন্দর হয়েছে, তাহলে হোয়াই কেমিক্যালস? আমরা কেমিক্যালস না দিয়ে আমরা আদি যেভাবে চাষ করতাম ওইভাবে যদি চিন্তা করি, আমরা কোকোডাস ব্যবহার করেছি, হাড়ের গুঁড়া অথবা খোল পচা, গোবর, ভার্মি কম্পোস্ট, এগুলো যদি ব্যবহার করি, আপনার ছাদ বাগান তো কমার্শিয়ালি করছেন না যে আমাকে 10 কেজি প্রোডাকশন হতে হবে, একটা টমেটো গাছে 3 কেজি হতে হবে, তা তো আমরা ভাবছি না। আমরা 3 কেজিও করতে পারবেন যদি আপনি অর্গানিক্যালি আর একটু সিস্টেমেটিক করেন। একটা টমেটো গাছে 3 কেজি প্রোডাকশন হয় কেমিক্যাল ফার্টিলাইজার দিলে, আপনি অর্গানিক দিয়েও 3 কেজি প্রোডাকশন করতে পারবেন একটু কেয়ারফুলি করলে। আমরা ভার্মি কম্পোস্ট যদি ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট সবাই চেনেন না, ফলটা কিন্তু মজা হবে, কারণ ফলিক অ্যাসিড অ্যাড করা আছে এটার ভিতরে, কেঁচো খায়, বিষটা হয়। সো ভার্মি কম্পোস্ট যদি ব্যবহার করেন, একদম আলাদা। কাউডাং ব্যবহার করেছেন, ভার্মি কম্পোস্ট ইউজ করা যাবে না, বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন, কাউডাং ইউজ করা যাবে, তা কিন্তু না। আপনি কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দেন, দেখবেন গাছের আপনার মিষ্টতা, ফলের মিষ্টতা কিন্তু বেড়ে যাবে। সে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবল, আপনার ভার্মি কম্পোস্ট এখন বস্তায় বস্তায় ইউজ করার দরকার নেই, একটু একটু করে ইউজ করতে থাকেন, দেখবেন আপনার ফলগুলো, স্ট্রবেরি দেখবেন অনেক মিষ্টি হয়ে গিয়েছে, মরিচগুলো দেখবেন আপনার টেস্টি হয়েছে, ফ্লেভার বেড়েছে, সেরকম অনেক কিছু, টমেটো অনেক কিছু। বাংলাদেশে এখন একটা মাশরুম প্রোডাকশন বাংলাদেশে খুব বেশি হচ্ছে, তাই না? মাশরুমে যেটার ভিতরে সাবস্ট্রেটটা থাকে সেটা থেকে একটা অর্গানিক ম্যাটার ব্যবহার করা হয়, সেটাকে স্পেন কম্পোস্ট বলা হয়, মাশরুমের থেকে করে। এটা কিন্তু ভার্মি কম্পোস্টের মতোই, অনেক নিউট্রিয়েন্ট আছে গাছের জন্য। আপনারা ইচ্ছা করলে এগুলো মাটির গঠনকে সুগঠিত করে, এটা সাভারে একজন বানাচ্ছেন, স্বল্প সময়ে গাছের দ্রুত বৃদ্ধি করে। আপনারা ভার্মি কম্পোস্টের পরিবর্তে এটাও মাশরুমের যেই সারটা হয় সেই সারটাও ব্যবহার করতে পারেন, এটাও অনেক উপকারী, সেটা ব্যবহার করতে পারেন। এটা আমি টেলিফোন নাম্বার লিখে দিয়েছি, এটা একজন ভদ্রলোক ডক্টর আরিফ, ওনার টেলিফোন নাম্বার এখানে আছে, ওনার সাথে টেলিফোন করলে বাসায় পৌঁছে দেন। এটা লার্জ স্কেলে ওনার প্রোডাকশন, দে আর প্রডিউসিং ইন লার্জ স্কেল। সো আমরা ভার্মি কম্পোস্ট বললাম, স্পেন কম্পোস্ট বললাম, আরেকটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, মানে হচ্ছে ট্রাইকোডার্মা অ্যাড করা থাকে। এখন কিন্তু গ্রামে গ্রামে ট্রাইকোডার্মা অ্যাড করছে। ট্রাইকোডার্মার ফাংশনটা কি? ট্রাইকোডার্মা যদি ইউজ করি তাহলে ডিজিজ কম হয়। সো আমরা ট্রাইকো কম্পোস্ট কম্পোস্ট পাওয়া যায়, সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে ডিজিজ কম হবে। ঠিক আছে, যে নানাবিধ সুবিধা আছে। আমরা এতক্ষণ তো মাটিতে বিষাক্ত বলেছি, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গোবর। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, আম গাছের আমের ফলনের আগে আগে আপনি যদি একটু গোবর পানিতে ভিজিয়ে রাখলেন, এই ভিজা পানিটা আপনি গাছের গোড়ায় ঢেলে দিলেন, 1 রাত ভিজিয়ে রাখলেন, তারপর পানিতে দিয়ে দিলেন, গাছের গোড়ায় দিয়ে দিলেন, তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু অনেক সুস্থ সবল হয়ে যাবে, মানে স্যালাইন খাওয়ানোর মতো। সার দিয়ে যেটা না হবে তার চেয়ে বেশি ভালো ফলন হবে। কীভাবে যেন এটা বললাম, গোবর, ভার্মি কম্পোস্ট এগুলো পানির বালতিতে ভিজিয়ে রাখেন, 1/2 কেজি 10 লিটার পানি বা পরিমাণ মতো পানিতে ভিজিয়ে রাখেন, নাড়া দিয়ে এরপর দিন সকালবেলা বা বিকালবেলা গাছের গোড়ায় দিয়ে দিলেন, নাড়া দিয়ে দেন, ছাকার দরকার নেই, দেখবেন গাছের চেহারা কত সুন্দর হয়ে গিয়েছে, সব গাছ শাহরুখ খান হয়ে যাবে। সবুজ গোবর যেটা থাকে, মানে কিছুদিন হলো
কালেকশন করেছেন এই গোবর আপনার গাছের জন্য ইউজ করবেন না কখনই। গোবরটা ফার্মেন্টেটেড হয়ে যখন শুকনা, আমি কিন্তু বলিনি, পচে ফার্মেন্টেটেড হয়ে যখন এটা গোবর আর থাকে না, মাটির দিকে রূপ নেয়, তখন ওইটা ব্যবহার করতে হয়। কাঁচা গোবর ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয়ে গাছের গোড়া নষ্ট করে ফেলতে পারে। খেয়াল রাখবেন, শুকনা আমরা বলি না, আমরা বলি পচা এবং শুকনা গোবর ব্যবহার করতে হবে। হ্যাঁ, পচে যাওয়ার পরে শুকনা। হ্যাঁ, আপনি সবুজ গোবরটা শুকিয়ে নিলেন এক রাতে, সেটা হবে না, এটা পচিয়ে নিতে হবে। ঠিক আছে, পানিতে ভিজিয়ে আপনি ব্যবহার করবেন। এবার সবজি বাগানে ব্যবহার করবেন, দেখবেন আপনার সবজি গাছের চেহারা, আমি শিওর যারা ভার্মি কম্পোস্ট অথবা কম্পোস্ট অথবা গোবর ভিজিয়ে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন, আপনার গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সুন্দর, এটাকে আমরা ভার্মিটি বলি, নিজেরাই বানাই নিজেরা গাছে দিয়ে দিবেন। আমরা কিছু টিপস নিয়ে এখন আলোচনা করব। গাছ অনেক সময় দেখা যায়, অনেকে বলে স্যার ভাইরাসে ধরছে আমার গাছে। আসলে কি ভাইরাস? ভাইরাস হলে কী সিমটম হয়? ভাইরাস হলে গাছগুলো কি হয় কেউ বলতে পারবেন? পেঁপে গাছ অথবা মরিচ গাছ, পাতাগুলো কুকড়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়, গাছটা ডোয়ার্ফ হয়ে যায়, মানে বড় হয় না, তাই তো? এগুলোকে ভাইরাস বলি। কিন্তু সব গাছই যে ভাইরাসের কারণে এইরকম হয়েছে তা কিন্তু নয়। আমাদের মাটিতে প্রচুর পরিমাণে নেমাটোড থাকে। আমাদের মাটিতে প্রচুর পরিমাণে নেমাটোড থাকে, সিঙ্গেল সেলুলার, এতটুকু ছোট ছোট মাইক্রোস্কোপিক। তারা হচ্ছে গাছের গোড়ার ভিতরে, শিকড়ের ভিতরে, এইভাবে শিকড়ের ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়, পেছন পশটা বাইরে রেখে দেয়। সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস হয়ে যে খাবারগুলো তৈরি হয়, সেই খাবারগুলো সে বের করে মাটিতে দিয়ে দেয়। তার কাছে নাকি এটা ভালো লাগে, এইরকম কাজ করতে থাকে। ফলশ্রুতিতে কী হয়? গাছের পাতা খাবার তৈরি হয়, কিন্তু গাছে কোনো কাজে লাগে না, গাছ উইক হয়ে যায়, হলুদ হয়ে যায় এবং গাছে। তাহলে আপনি কেমন করে বুঝবেন আপনার টমেটো গাছ যদি এমন হয় ভাইরাস হয়েছে নাকি নেমাটোডে ধরেছে? একটা গাছ যদি তুলেন, তাহলে টমেটো গাছে কি এইরকম নডিউল হবে? যদি টমেটো হবে না, শুধুমাত্র শিম গাছে হয়, লিগুমিনাস ক্রপসে হয়। টমেটো গাছে, বেগুন গাছ, মরিচ গাছ, লাউ গাছ যদি তুলে দেখেন যে শিকড়ের ভিতরে গোটা গোটা হয়েছে, তাহলে বুঝতে হবে এটা নেমাটোড হয়েছে। বাংলাদেশের এমন কোনো মাটি নাই যে মাটিতে নেমাটোড নাই। সো আপনি যে মাটিগুলো কালেকশন করছেন অথবা আপনার ছাদে যে মাটিগুলো আছে, সেগুলো সবগুলোতে কিন্তু নেমাটোড আছে। সো আপনাদের ভাইরাস সিমটম দেখাতেই পারে। তাহলে আপনি কি করবেন? যখনই দেখবেন এইরকম সিমটম দেখা দিয়েছে, গাছের পাতা ভাইরাসে ধরেছে মনে হয়, সাথে সাথে বুঝবেন হয় ভাইরাস, না হলে নেমাটোড। একটা গাছ তুলে দেখবেন, যদি দেখেন যে না, এটার ভিতরে নডিউল হয় নাই, দানা দানা হয় নাই, তাহলে এটা ভাইরাস। আর যদি দানা দানা হয়েছে তাহলে নেমাটোড। নেমাটোড হলে সাথে সাথে আপনি করবেন কি? কার্বোফুরান বা ফুরারান টবে 2 চামচ টেবিল স্পুন একটা টবের ভিতরে দিয়ে মাটির সাথে মিশিয়ে এরপর দিন পানি দিয়ে দেবেন। দেখবেন আবার গাছ সবুজ হয়ে গেছে, গাছ দ্রুত বড় হচ্ছে। এতক্ষণ ভাইরাস বলেছিল, স্পেশালিস্টরা এসে ভাইরাস ভাইরাস বলে গিয়েছে, কিন্তু আপনি দেখেন যে গাছগুলো আবার সোজা হয়ে সুন্দর হয়ে গিয়েছে। অধিকাংশ পেঁপে গাছে এই সিমটমটা দেখায়, অধিকাংশ কি যেন মরিচ গাছে এটা দেখায়, অধিকাংশ টমেটো গাছে এটা দেখায়, বেগুন গাছে দেখায়। সো নেমাটোড যদি হয় তাহলে কার্বোফুরান বা ফুরারান দিয়ে আপনি কিন্তু ওভারকাম করে ফেলতে পারেন। একটার 12 ইঞ্চি টবে প্রায় 12 থেকে 17 কেজি মাটি ধরে, ওইটার জন্য একটা টেবিল স্পুনের 2 চামচ দিয়ে দিবেন। 2 চামচ দিয়ে দিলে হয়ে গেল। চুনের কাজ করবো, চুনের সাথে এটা আলাদা, চুনের মতোই আমরা ব্যবহার করবো, অসুবিধা নেই। এখন কথা হচ্ছে, শীতকালে আপনাদের আজকে প্রত্যেকের হাতে ফুলের সিড যাবে, সবজির সিড যাবে, অনেক রকমের হারভেস্ট সিড যাবে সবার হাতে। গিয়ে দেখবেন অনেকগুলোই আমরা জার্মিনেট করতে পারি না। অনেকের কাছে এটা হতে পারে, কারণ এটা দেশের বাইরে থেকে আসে, বাইরে থেকে আমরা কালেকশনগুলো করি। তো আপনাদের কাছে যেতে যেতে প্রায় 1 বছর হয়ে গেল। আমরা তো কত বছর হারভেস্ট করেছি, এখন হারভেস্ট করেছি, তাহলে জার্মিনেশন কিছুটা কম হতে পারে, অথবা রোগবালাই হতে পারে, আপনি মরিচগুলো কালেকশন করেছেন সেটা হতে পারে। এই সব কিছুকে ওভারকাম করার জন্য অথবা ভালো সিডেও দ্রুত জার্মিনেট করার জন্য আমরা এটাকে প্রাইমিং বলি, যে সিডটাকে ভিজিয়ে নিই। আপনারা ভিজান, যেমন হচ্ছে পুঁই শাক লাগানোর সময় আপনারা সিডটা ভিজিয়ে নেন না, আমরা লাউ লাগানোর সময়ও কিন্তু সিডটা ভিজিয়ে নিই, শক্ত কোট ভিজিয়ে নিই।
শক্ত যে কোরগুলো আছে, কাভারটা আছে, সেগুলো আমরা ভিজিয়ে নিলে দ্রুত জার্মিনেশন হয়। এটাকে আমরা বলি সিড প্রাইমিং। সিড প্রাইমিং করার জন্য আপনি সিডগুলো নিয়ে ভিজিয়ে লাগাবেন। এখন কয় ঘন্টা ভিজাবেন, এটা সমস্যা হতে পারে না যে ভিজাই লাগাইতে বলেছে, ছোট্ট একটা সিড আপনি ওভারনাইট ভিজিয়ে রেখেছেন, তারপরে সিড দিয়ে গলে গেছে একদম, এরকম হতে পারে। যত ছোট সিড তত কম পরিমাণে ভিজাবেন, যত কম সিড, হ্যাঁ, যত ছোট সিড, যত বড় সিড, যত শক্ত সিড তত বেশি। টমেটো বিচি আমরা 15 থেকে 20 মিনিট ভিজালেই যথেষ্ট। আপনি খেজুরের বিচি 2 দিন 3 দিন বা 72 ঘন্টা ভিজায় রাখেন। বুঝতে পেরেছেন? যত বড় সিড হবে যত বড় সিড হবে তত বেশিক্ষণ ভিজাতে হবে। এরকম পানিতে ভিজিয়ে আমরা এতক্ষণ বললাম, এছাড়া পানিতে ভিজানো যায়। আমরা যে ডায়াবেটিস যাদের আছে তারা বুঝেন, হাইড্রোজেন পারক্সাইড আমরা ওই যে ইঞ্জেকশন দেওয়ার সময় ওইটা অন করলে কিন্তু আমারটা অফ হয়ে যাবে। ইঞ্জেকশন দেওয়ার সময় আমরা যেটা ব্যবহার করি সেটাও একটু কয়েক ড্রপ দিয়ে অথবা ট্রাইকোডার্মা দিয়ে অথবা লবণ দিয়ে আপনি ওয়াশ করে সিডটাকে ভিজিয়ে নেন। যদি সিডটা একটু বড় হয় তাহলে বেশি সময় ভিজাবেন, আরও অনেক শক্ত সিড হয় তাহলে সারা রাত ভিজিয়ে রাখেন। যেমন আমরা পালং শাক আমরা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখি, পুঁই শাক ভিজিয়ে রাখি, সেভাবে ভিজিয়ে রাখলে দ্রুত জার্মিনেশন হয়। এখন কথা হচ্ছে যে সিডটা আপনি কতটুকু গভীরে দিবেন। একটু ভাসা থাকলে পিঁপড়া এসে নিয়ে চলে যায়, তাই না? পাখি খেয়ে ফেলতে পারে, একটু নিচেও দিতে হবে, মাটির নিচে দিতে হবে। মাটির নিচে তাহলে আমাদের মরিচের সিড যদি খুব গভীরে দিয়ে দেন তাহলে কিন্তু সে জার্মিনেট করবে না। সো আপনাকে খেয়াল রাখতে হবে সিডটা কতটুকু, ওটা অন করেন না প্লিজ, এটা প্লিজ এখন অন করে না, জাস্ট 1 মিনিট। সো অনিল তুমি ওখানে থাকো। সিডটা যত বড় তার অর্ধেক পরিমাণ যেন মাটির নিচে থাকে। বুঝাতে পারিনি আমি। সিডটা যদি এতটুকু সিড আছে তার অর্ধেক পরিমাণ উপরে মাটি কাভার থাকতে হবে, সিডের উপরে এতটুকু পরিমাণ মাটি থাকতে হবে। ক্লিয়ার? টমেটো সিড এতটুকু, তাহলে হালকা করে মাটি উপরে ঢেকে দিলেই হবে। আমাদের সৌদি খেজুরের সিড অনেক বড়, তাহলে একটু বেশি গভীরে দিতে হবে। ক্লিয়ার? সিড যেমন ছোট সিড কম ভিজাতে হবে, ছোট সিড ভাসা লাগাতে হবে, বড় সিড বেশি ভিজাতে হবে, একটু গভীরে লাগাতে হবে। ঠিক আছে? ভাসা যেই সিডগুলো রাখি, যেমন হচ্ছে টমেটো, বেগুন, হালকা উপরে মাটি থাকে, এই যদি ভেসে থাকে তাহলে কিন্তু পিঁপড়া নিয়ে চলে যাবে। সো এটাও কিন্তু খেয়াল রাখবেন। কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন মনে হয়, প্লিজ দাঁড়ান, অন করে নেন। জি, থ্যাংক ইউ। আমি ওটা অফ করেন। আমরা উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি এটা যেহেতু গত ক্লাসেও আমি বলেছিলাম এটা ওনার উত্তরটা, তাই আমি আবার বলছি। টবে যখন আমরা মাটি ভরবো খেয়াল রাখতে হবে নিচের যে ছিদ্রগুলো, টবের ছিদ্রগুলো থাকে 1 কেজি পরিমাণ সুরকি দিয়ে দিতে হবে। আমরা কি করি জানেন, একটা সুরকি দিই বা 2টা সুরকি দিয়ে আমরা মাটি ঢেলে দিই, তাহলে কি হয় সবগুলো 2 দিন পরে কিন্তু মাটিটা ভরাট হয়ে যায়। আপনি 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ ভরসা করে বলবেন, স্যার বলেছেন 1 ইঞ্চি পরিমাণ সুরকি দিবেন, তার উপরে 1 ইঞ্চি পরিমাণ সিলেট স্যান্ড অথবা পাকসি স্যান্ড দিয়ে দিবেন, আল্লাহ ভরসা। জামা স্যার বলেছেন করে দেখি, আপনি 10 বছরে পানি কোনোদিন আটকাবে না জমিতে, 10 বছরও আটকাবে না। তাহলে মাটি দিয়ে প্রথম হচ্ছে সুরকি দিবেন টবের নিচে, তারপরে 1 ইঞ্চি পরিমাণ বালি দিচ্ছেন। বালি দেওয়ার ফলে কি হবে জানেন, আমাদের নিউট্রিয়েন্ট যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টগুলো ধুয়ে ছিদ্র দিয়ে বের হয়ে চলে যায়, মাটিতে আর কিছু নিউট্রিয়েন্ট থাকে না। বাট আপনি যেহেতু বালি দিয়েছেন, বালি লাইসেন্স ফিল্টার, একটা ফিল্টারে সবগুলো, আপনি গাছটা তুলে দেখবেন সমস্ত গাছের শিকড়গুলো বালির ভিতরে এসে বসে আছে। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে সমস্ত বর্ষার সময় পানি যখন
ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, সমস্ত নিউট্রিয়েন্টগুলো এসে বালির ভিতরে সে ফিল্টারিং হয়ে ওখানে আটকে থাকে। গাছও বুঝে, গাছ করে কি ওখানে শিকড়গুলো ঢুকিয়ে দিয়ে ওখান থেকে খাবারগুলো খায়। এর জন্য দেখবেন যেখানেই শিকড় থাকুক সবগুলো গিয়ে বালির ভিতরে মাথা ঢুকিয়ে বসে আছে। সো কোকোডাস যদি দেন নিচে অবশ্যই বালি এবং সুটকি দিয়ে নিয়েছেন, পানি একটু আটকাবে না। আপনি দেখবেন একটা বছর পর আপনার ঝুরঝুরা মাটিগুলো থাকবে, কোকোডাসটাকে খুঁজেও পাবেন না। সো ঝুরঝুরা থাকবে, বালি দেওয়ার ফলে কখনোই এটা দলা বাঁধবে না। সো আমি যেভাবে বলেছি সেভাবে দিয়ে নিচে কোকোডাস এবং নিচে সুরকি, তার উপরে বালি দিয়ে আপনি করে দেখেন, 10 বছর 20 বছর বাগান করবেন, একদিনের জন্য আপনার কাছে মনে হবে না আয় হায় ড্রামে তো পানি আটকে যাচ্ছে, অথবা ড্রামের গাছগুলো নিউট্রিয়েন্ট আপটেক করতে পারছে না। স্যার প্লিজ। জি, আমি আসলে আম নিয়ে অনেকগুলো কথা বলেছি। আমের গাছের জাস্ট আজকে আমি ওটা যেতে চাচ্ছিলাম না, আমি আমের ইয়েটা নিয়ে আমি নেক্সট ক্লাসেই বলে দিব। আমের জন্য অনেক করণীয় আছে। মুকুল আসবে আমাদের জানুয়ারি মাসে, মুকুল আসার সময় কি স্প্রে করতে হবে, যেন কোথায় সূর্যের আলো কত বেশি পড়বে সেই ব্যবস্থাগুলো করে কিভাবে তার ইনফ্লোরেসেন্স, মুকুল কত বেশি আনা যাবে, মুকুল কতটা বেশি পলিনেশন করানো যাবে এবং কতটা বেশি আম ধরবে, আমার কি কি যত্ন নিতে হবে বা কী কী সার দিতে হবে আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো। কারণ হচ্ছে আম নিয়েই আমি আসলে কথা বলবো একটা ক্লাসে, যেখানে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টারকালচার অপারেশন, আমের প্রোডাকশন, আমি কথা থেকে কথা হারিয়ে ফেলছি। আমের খেয়াল করে দেখেন, আমরা যখন আম হারভেস্ট করি ছাদ থেকে, আমের বোটাটা থেকে যায়, আমটাকে তুলে নিয়ে আসি। বাট কৃষকের মাঠে দেখেছেন তারা কিন্তু একটু ডালপালা সহ কাটে এবং আমটাকে উল্টিয়ে দিয়ে রাখে। ডালপালা সহ কাটা মানে হচ্ছে গাছটাকে প্রুনিং করে দেয়া। সো এই প্রুনিংটা কিন্তু আম গাছের জন্য খুবই এসেনশিয়াল। আপনি কখনোই আপনার আমের বোটাগুলো গাছের ভিতরে ঝুলিয়ে রাখবেন না, যেখানে মুকুল পড়ে গিয়েছে সেই বোটাগুলো ডাল সহ একটু কেটে দিবেন। স্যার কিছু এখন করার ঠিক দরকার নাই, এখন খুব ড্রাই সিজন। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে কোনো কিছু একটু ডালপালা একটু উইক আছে, সেগুলো কেটে ফেলে দিতে পারেন। আমি পরে কিছুক্ষণ পরে একটা স্লাইড দেখাবো, সেই স্লাইডে আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। আমি কন্টিনিউ করি, তারপরে আপনি কথা শুনবো। স্যার কিছু বলবেন? আচ্ছা, জি জি, আমি বুঝিয়েছি যে সিডগুলো কতক্ষণ ভিজিয়ে রাখবেন। এখন টমেটোর বিচি আছে, পালং শাকের বিচি আছে বা খেজুরের বিচি আছে, যত ছোট বিচি হবে 15 মিনিট বা 10 মিনিট খালি ওয়াশ করে নিলেই যথেষ্ট। যদি শক্ত হয়, যেমন আমরা পালং শাকের বিচি আমরা ওভারনাইট ভিজিয়ে রাখি। আবার খোল বা খেজুরের বিচি যখন আমরা জার্মিনেট করানোর চেষ্টা করি 72 ঘন্টা ভিজিয়ে রাখি। আমি শুধু এটা মিল করার চেষ্টা করেছি যে যত বড় সিড হবে, যত হার্ড সিড হবে, তত বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আপনার গাছের গ্রোথ ভালো হবে। এখন হচ্ছে সিডগুলো আমরা দেখি। ভালো বীজে ভালো ফসল, এটা আপনারা সবাই জানেন, তাই না? বীজগুলো অবশ্যই ভালো রাখতে হবে। আপনি যদি বীজগুলো কালেকশন করেন যে আগামী বছর লাউ লাগাবো, আগামী বছর এটা লাগাবো, ওটা লাগাবো, অথবা টমেটো সিড করলেন যে গ্রিন বাংলাদেশে আগামী বছর আমি টমেটো সিড দিব, তো সিডগুলো হারভেস্ট করার পর অবশ্যই কিন্তু ভালোভাবে ড্রাই করে রাখবেন, এয়ারটাইট বক্সের ভিতরে রাখবেন। আচ্ছা, আপনারা যখন আপনাদের কসমেটিক্স না গহনাগুলো যখন রাখেন তখন কি ইউজ করেন? ওটার ভিতরে একটা জুতার ভিতরে প্যাকেটের ভিতরে যে সিলিকা জেলগুলো পাওয়া যায়, এগুলো ওইটা দিয়ে রাখেন কিন্তু, মানে যেন ওয়াটার অ্যাবজর্বিং এরকম অনেক কিছু বিডস পাওয়া যায়, সিলিকা জেল পাওয়া যায়, এগুলো যদি দিয়ে রাখেন, ময়েশ্চার যত কমায় রাখতে পারেন তত সিডগুলো ভালো থাকবে। সো আপনারা যখন সিড আমাদের জন্য রাখবেন, আপনারা তখন অবশ্যই খুব ড্রাই করে নেবেন, খুব ভালোভাবে রোদ্দুর দিয়ে শুকিয়ে নেবেন। এখন ড্রাইং বিডস পাওয়া যায়, এরকম বিডস পাওয়া যায়, সেগুলো সিলিকা জেলের এই একটা ভার্সান, সেগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিড এখন আজকে কে শুরু করে দিবেন আপনারা সিড লাগানো? প্রচুর বৃষ্টি হতে পারে, এটা হতে পারে, এইরকম জায়গায় যেন বৃষ্টিটা হলে যেন না একদম ডুবে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। সিড ট্রে পাওয়া যায় ইত্যাদি, অনেক ট্রেতে করলে খুব সহজ হয়, গাছগুলো ট্রান্সপ্লান্ট করে যখন লাগাবেন তখন খুব ভালো হয়। সিড ট্রেগুলো যদি ম্যানেজ করে নেন তাহলে ভালো হয়।
অনেক ধরনের সিড ট্রে পাওয়া যায়, এবং কোকো পিলেট কিন্তু বাংলাদেশে চলে আসছে। কোকো পিলেটে একটু দাম বেশি, একটা সিড এখানে লাগিয়ে রাখলেন, এইটা কিন্তু এটাকে বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল। এটা এইভাবেই যদি লাগিয়ে রাখেন তাহলে এটা আস্তে আস্তে এই কোকো যে একটা ফাইবার দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে এবং গাছটা হবে। এগুলো পাওয়া যায়, এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন। এইরকমভাবে চারা তৈরি করা যায়। আর কোকো ডাস্টের ভিতরে তো কমনলি আমরা করেই থাকি। তবে সিড ট্রে আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ আপনার খুব ভালো হবে। ট্রান্সপ্লান্ট করলে উইক হয়ে যাবেন। আপনার টমেটো গাছের প্রোডাকশন কিন্তু আপনি ইচ্ছা করলে অনেক বাড়িয়ে দিতে পারেন। জাস্ট খেয়াল রাখবেন, টমেটো গাছের এইরকম দুইটা জায়গায় এইরকম কিছু ডালপালা বের হয়, আমরা এটাকে সাকার দিই। এই সাকারগুলো যদি আপনি আস্তে করে ভেঙে দেন, হাত দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে দেন, আপনার ফলন কিন্তু ডাবল হয়ে যাবে। কি বললাম এটা? আপনার টমেটো গাছ বড় হচ্ছে, ফল ধরা শুরু করেছে, দেখবেন এই রকম দুটা ডালের মাছ থেকে ছোট ছোট এমন কিছু বের হয়েছে। এটার ভিতরে কিন্তু কখনো ফল ধরে না, এটা শুধু খাবার খায়, ও শুধু খাবার খেয়ে যায়। তো খাবার খাবে, শুধু ফল দিবে না। ভেঙে ফেলি, আপনি এই সাকারগুলো ভেঙে দিবেন, তাহলে দেখবেন ফলনগুলো ভালো হবে। আমাদের গাছের নিচের পাতাগুলো ফটোসিনথেসিস করে না, এটাও বসে বসে খাবার খায়। তাহলে কি করবেন? এই নিচের ডালগুলো কেচি দিয়ে, শার্প কেচি দিয়ে আপনি কেটে দিবেন। পেঁপে গাছ নিয়ে আমাদের অনেকই সমস্যা। পেঁপে গাছে পেঁপে এফিড ধরেছে, পেঁপে গাছের লম্বা লম্বা ফুল বেড়েছে কিন্তু ফল হচ্ছে না। আসলে পেঁপে গাছ একটা মিরাকল ফসল। পেঁপে গাছে অনেক ক্যারেক্টার, বহুরূপী ক্যারেক্টার। পেঁপে প্রায় 6 রকমের ফুল উৎপাদন করে। কোনোটা মেয়ে ছেলে একসাথে, কোনোটা শুধু ছেলে, কোনোটা হচ্ছে নানা ক্যারেক্টার। ছেলেদের বিহেভিয়ার একরকম, মেয়েদের বিহেভিয়ার একরকম, মানে একটা কমপ্লেক্স গাছ। সো আপনি যখন আজকে পেঁপে বীজও দেওয়া হবে, ভালো জাতের পেঁপে বীজ। যখন দেখবেন গাছের সাথে লেগে ফুলগুলো হয়েছে, তখন এটা ফিমেল বলবেন। আমরা ফিমেল গাছটাকে খুঁজছি, নাহলে তো ফল হবে না। ফিমেল লম্বা লম্বা যখন থাকবো, এটাকে মেল ফ্লাওয়ার বলি। এটা তো হবে না, হবে 2-1টা হবে। তাহলে যেটা গাছের সাথে লেগে থাকে, এই গাছগুলো হচ্ছে ফিমেল। আপনার বাগানে 10টা গাছ আছে, 9টা গাছে যদি ফিমেল হয় তাহলে ফলন বেশি হবে না। একটা মেল গাছ রাখেন। আর না হলে বর্তমানে একটা ভ্যারাইটি বের হয়েছে, যেটাকে বলি হচ্ছে রেড লেডি, মেল আর ফিমেল একসাথে, আমরা বলি হার্মাফোরাইট। এই হার্মাফোরাইট গাছগুলো যদি আপনি বেশি কালেকশন করতে পারেন, রেড লেডি যদি কালেকশন করতে পারেন, তাহলে এটা কিন্তু হাইব্রিড। আমি বারবারই বলছি হাইব্রিড হচ্ছে রেড লেডি গাছ যদি আপনি কালেকশন করেন, তাহলে মেল ফিমেল লাগবে না, এই গাছেই ফল হবে, ফুল হবে। ঠিক আছে ম্যাডাম, কি জন্য বলতে চাচ্ছি? কিসের গাছ এটা? ম্যাঙ্গো? জি 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 জি, আমি দুটোই বলছি। জি ম্যাডাম, যে সিমটমটা নিয়ে আসছে গত ক্লাসে আমি এটা আলাপ করেছিলাম, যে আম গাছের এই সিমটমটা পেয়ারা গাছে একই রকম হচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই পাশ থেকে পুরো বোটাটা, এই পুরো পাতার টিপস থেকে আরম্ভ করে চারপাশে ব্রাউন কালার হয়ে যায়। এটা সাধারণত যে কারণটা হয়, যে সে রুট বাউন্ড হয়েছে। রুট বাউন্ড হচ্ছে, আমরা একটা গাছে লাগানোর পরে পানি দিই, যেই জায়গায় পানি যায় সেই জায়গায় কিন্তু রুটটা ঘুরতে থাকে। আমরা যদি লাগানোর পরে কম পানি দিই, তাহলে এতটুকু জায়গার ভিতরে রুট ঘুরতে থাকবে। এইরকম হতে হতে এক সময় দেখা যায় রুটগুলি সবগুলো প্যাঁচ লেগে একটা জায়গায় দলা বেঁধে আছে। এর জন্য আমি বলছি, যত বড় জায়গা করে আপনি পানি দিতে পারবেন, তত রুটগুলো বিভিন্ন জায়গাতে খাবার নেবে। এটা সিমটম হচ্ছে রুট বাউন্ড হওয়া। আপনার টপটাকে এখন উচিত আপনি একটু মাটি খুঁচিয়ে দিয়ে কিছু কিছু শিকড়, আপনাকে এই গাছের শিকড়গুলো কেটে দিতে হবে। শিকড়গুলো দলা বেঁধে গিয়েছে, শিকড়গুলো কেটে দিলে কি হবে বলেন তো? গাছ মারা যাবে না। রুট প্রুনিং, এটাও কিন্তু গাছের জন্য খুব হেল্পফুল। রুট প্রুনিং করে দেন, রুটগুলো একটু কেটে দেন, দেখবেন সে আর একটু বেশি করে পানি দেন, সে ভিগোরাস অন্যদিকে নতুন রুট বের করবে, অন্য দূর থেকে গাছ নেই। এটা হচ্ছে রুট বাউন্ড। আমি এই সিমটমটাও একই রকমভাবে আমি দেখাবো। নেক্সট ক্লাসে আমি ডিটেলস আলাপ করবো, কারণ আমার ক্লাসটা শেষ করতে হবে। ম্যাডাম, আপনার শিকড়গুলো একটু কেটে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাটিটা একটু খুঁড়ে কিছু শিকড় একটু কেটে দিয়ে আবার নতুন গোবর মাটি দিয়ে দেন। হ্যাঁ, ডিপটিং যদি করতে পারেন তাহলে ভালো, কারণ আম গাছটা ডিপটিং করা খুব ডিফিকাল্ট, করতে পারলে ভালো। ঠিক আছে, আপনি পেঁপে সিড রাখতে চাচ্ছেন, আমি হাইব্রিড বলছিলাম না? হাইব্রিড গাছের এর পরের বছর ফলটা হঠাৎ করে একদম কমে যায়।
আমি কি জানেন, আমার বাবা মার হাইব্রিড সন্তান। আমার ওয়াইফের সাথে আমার ক্রস হয়েছে, ক্রস হয়ে আমার সন্তানটা হচ্ছে হাইব্রিড সন্তান। কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু এটা না। যখন হাইব্রিড সন্তান হয় এইখান থেকে নিলে এটা সেগ্রিগেশন হয়ে যায়, ইল কমে যাবে। সো আমরা হাইব্রিড থেকে কখনো সিড নেই না। অথচ আমরা দেখেন এইরকম বাজারে অনেক সময় খুব মজার মজার দেশীয় পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়। হঠাৎ করে আপনার কাছে মনে হতে পারে না, ইস এই গাছটা যদি আমার ছাদে থাকতো, মনে হয় কি না? খুব টেস্টি। তখন কি করবেন, এই গাছ থেকে সিড রেখে দিবেন আপনি। দেশীয় গাছগুলো থেকে কি করবেন, 3টা টুকরা করবেন, 3টা টুকরা করে এটা ফেলে দিবেন, এটা ফেলে দিবেন। এই সবগুলো সিড হচ্ছে হার্মাফ্রোডাইট, মানে হচ্ছে মেল এবং ফিমেল ফ্লাওয়ার একসাথে থাকবে। সো আপনি এখানে যদি এখানে সিড রাখেন তাহলে দেখবেন সবগুলো গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরবে। মাঝখানেটা রাখতে হবে, মনে রাখবেন এই পাশে হচ্ছে হয় মেয়ে নাহলে ছেলে, এই পাশে হয় মেয়ে বা ছেলে, এগুলো সবগুলো ছেলে মেয়ে একসাথে, এবং হাইব্রিড হবে, খুব ভালো গাছ হবে। কি গাছে? আচ্ছা, আম গাছের উনি গ্রাফটিং করেছেন। গ্রাফটিংয়ের শাখা থেকে অনেকগুলো ডাল বের হয়েছে। আমরা তো গ্রাফটিং থেকে ডালপালা বের হোক এটাই আমরা চাচ্ছি। খেয়াল রাখতে হবে, গ্রাফটিং যেখানে করেছেন তার নিচের পোর্শনটা হচ্ছে রুট স্টক। রুট স্টক থেকে ডাল বের হতে দেওয়া যাবে না। ওখান থেকে ডাল বের হলে কিন্তু ওই আদি ফলটা হয়ে যাবে, নিচের জায়গাতে বের হওয়া যাবে না। উপর পোর্শন থেকে ডালপালা বের হওয়া ভালো। যখন ঝোপালো হয়ে যাবে তখন কিছু কিছু ডালপালা একটু কেটে দিবেন। উপরের ডালটা কেটে দিলে আপনি লম্বা হবে না, চারপাশে বুশি হবে। আমাদের গাছ এখন কি চাচ্ছি, উঁচায় লম্বা না হয়ে এই পাশে বুশি হোক, সেটা চাচ্ছি। আলুর কথা বলছিলাম, আমি দ্রুত যাচ্ছি, আর কয়েকটা মিনিট। আলুর কথা বলেছিলাম, আলু স্টেমে ধরে। স্টেম মানে হচ্ছে রুটে, শিকড়ে হয় না আলু। তাহলে আলু যদি আপনারা লাগান, খেয়াল রাখতে হবে যেখানে আলুটা লাগান না কেন ডালের ভিতরে ধরবে, কিন্তু আবার অন্ধকার লাগবে। তার জন্য মাটি দিয়ে ডালটা ঢেকে দিতে হবে। আপনি দেখেছেন আলুর জমিতে মাটি তুলে দেয় ওইখানে আলু ধরার জন্য। সো আপনি টবে একটা আলু গাছ লাগিয়েছেন, আলু ধরবে না, কারণ হচ্ছে আলুর শিকড়ে হয় না, আলু স্টেমে হয়। স্টেমটাকে আপনি মাটি দিয়ে ঢাকতে হবে। ঢাকতে হলে এইরকম করতে হবে। আপনি এখানে পলিথিনে টবে লাগিয়েছেন, গোড়া এডিশন আর মাটি দিতে হবে, মাটি দিয়ে দিয়ে উঁচা করতে হবে, তখন আলু ধরবে। ঠিক আছে, আলু যারা টবে করবেন একটু খেয়াল রেখেন। গোলাপের কথা বলি, গোলাপ খুব প্রিয়। কোনটা ভালো জাত কোনটা মন্দ জাত কীভাবে বুঝবেন? 5 পাতা আর 7 পাতা। সো আপনারা সবাই বুঝেন। এখন সময় গোলাপে প্রুনিং করে দেয়া, হার্ড প্রুনিং, একদম কেটে টেটে ছাড়খাড় করে দিবেন। কেটে যদি দিয়ে দেন তাহলে আপনার নতুন লাল লাল পাতা বের হবে, নতুন লাল লাল পাতা বের হবে, এবং সেটাতে কিন্তু ফুল ধরবে। সো এগুলো খুব খেয়াল রাখবেন, লাল পাতা বের করতে হবে। সো খেয়াল রাখতে হবে। যখন আপনি প্রুনিং করেন, কীভাবে কেটে দিচ্ছেন, এইভাবে কেটে দিয়েছেন। প্রুনিং করেন যখন, তখন একটা বোরার, কেন বোরার আমরা বলি, এই বোরারটা এসে ছিদ্র করে, তখন কিন্তু কুয়াশা পড়তে থাকে, কিছুদিন পরে কুয়াশা হবে না, ছিদ্র করে যখন মাথাটা ঢুকিয়ে রাখবে এখানে একটা ছিদ্র হবে, এই কুয়াশাটা এখানে জমে গাছটাকে পচিয়ে ফেলবে। আমরা এটাকে ডাইব্যাক বলি। এই ডাইব্যাক হলে পুরো আপনার এই যে প্রুনিং করেছেন এটা কিন্তু পুরোটাই লস হয়ে গেল, গাছটাই মারা যাবে। সো আপনারা কী করবেন, প্রুনিং করার সাথে সাথে এখানে কিছু হয় মাটি লাগিয়ে দিবেন, নাহলে ওয়াক্স লাগিয়ে দিবেন, না হলে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, অথবা রং লাগিয়ে দিতে পারেন। সহজ হিসাব হচ্ছে মাটি এখান থেকে নিয়ে মাটিটা একটু লাগিয়ে দিবেন, তাহলে পোকাটা এটা বোর করতে পারবে না। ঠিক আছে, গুড। বেশি করে প্রুনিং করবেন। গোড়ায় যদি একটু ময়েশ্চার ধরে রাখার জন্য মালচিং করেন। বাগান বিলাস পছন্দ করেন না কি আছে? আপনার পুরো ব্যালকনি যদি বাগান বিলাস থাকতো তাহলে আমরাও কিন্তু বাসার দিকে তাকিয়ে বলতাম, বাহ এই বাসাটা কত সুন্দর, কত কালারফুল। বোগেনভিলিয়া দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। আপনি বনসাইও তৈরি করে দিতে পারেন বোগেনভিলিয়া দিয়ে। কালারফুল বোগেনভিলিয়া এখন বাংলাদেশে পাওয়া যায়। মনে রাখবেন, যত বেশি ডালপালা কাটবেন বোগেনভিলিয়া তত বেশি ফুল হবে, তাই তো? ডালপালা কেটে বুশি করে রাখতে হবে, ডালপালা কাটতে হবে। ডালপালা কাটলে দেখেন, খেয়াল করে দেখেন, যত বেশি পানি দিবেন, মানে পানি আরও ঢালছেন, তাহলে পাতা বাড়তেই থাকবে। গাছের গোড়ায় যত পানি দিবেন বোগেনভিলিয়া তত পাতা হতে থাকবে।
আমরা কি চাই? পাতা চাই না ফুল চাই? শীতকালে কি করবেন? যত বেশি পানি দিবেন তত বেশি পাতা হবে, ফুল হবেই না। বাট আপনি যদি মনে করেন না পানি কমিয়ে দিবেন, পানি কমবে, বাগান বিলাসে পানি দিবেন না, অভিমান করে থাকবেন বাগান বিলাসের ভিতরে, ওরা অভিমান করে অভিমানী গো বলে বলে ফুল ফুটানো শুরু করবে। কারণ হচ্ছে সে বুঝতে পারছে আমার তো পানি নাই, মরে যাব, মরে যাওয়ার সময় তো নামাজ রোজা পড়া শুরু করে। তো সে যখনই বুঝবে যে আমি মরে যাব তখনই ফুল ফুটানো শুরু করবে। যত বেশি পানি তত বেশি পাতা, তাই না? যত কম পানি তত বেশি ফুল। মনে রাখবে, সবে থাকবে, খেয়াল রাখবেন। সো খুব দ্রুত দেয় গাছপালা। আমি বারবারই বলেছি যে নেট দিয়ে ঢেকে রাখতে হবে, নেট দিয়ে ঢেকে রাখবেন, তাহলে গাছ সুন্দর হয়ে যাবে। ছাদ বাগান, ম্যাডাম কিছু বলবেন? জি, মনি মাইক্রোনিউট্রিয়েন্ট আমি দিতে বলিনি, কিন্তু যেগুলো বোরন, সালফার, এই জিনিসগুলো আমি দিতে বলি নাই। কারণ হচ্ছে আমরা যখন মাস্টার্ড অয়েল কেক দিচ্ছি অথবা খৈল কাউডাং দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি, তখন কিন্তু ইন এডিশন সবগুলো পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো নিউট্রিয়েন্ট দিতে বলিনি। আমরা চাচ্ছিলাম, খেয়াল করে দেখেন, কখনো সালফার না দিয়ে কৃষকরা কখনো সালফার দেয়? বোরন দেয় না। সো অর্গানিকের উপরে দিয়ে দেন, সবগুলো নিউট্রিয়েন্ট সে পেয়ে যাবে, সবগুলো নিউট্রিয়েন্ট পেয়ে যাবে। ঠিক আছে? আমরা এইভাবে ঢেকে সবজি উৎপাদন করি। আপনার ফেলে দেওয়া মশারিটা আম গাছের উপরে ঝুলিয়ে দিবেন, দেখবেন আম গাছে এইভাবে ঢেকে দেন, দেখবেন লিচু গাছে ঢেকে দেন, পেয়ারা গাছে ঢেকে দেন, একদম ঢেকেই উৎপাদন করেন, আপনারা নো টেনশন, পোকার আক্রমণ হবে না। সো এগুলো ঢেকে আপনি করতে পারেন। আর নিম তেল স্প্রে করতে বারবারই বলেছি, নিম তেল স্প্রে করেন, সাবান পানি স্প্রে করেন, পোকা হবে না। সবজিতে সাবান পানি আর নিম তেল স্প্রে করেন, দেখবেন একটু সুন্দর হয়ে যাবে। ফেরোমন ট্র্যাপ পাওয়া যায় বাজারে, সেগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। তো সেগুলো সব কিছু, গোলাপের পানি পছন্দ করে, শীতকালে যেহেতু হয় গোলাপ পানি পছন্দ করে, বাট খেয়াল রাখতে হবে পানি যেন জমে না যায়। গোলাপ যেহেতু অনেক ফুল বড় করতে চাই, আমরা মাস্টার্ড অয়েলকে একটু বেশি ভিজিয়ে দিব, ভিজিয়ে অর্গানিক ম্যাটার দিব, সেগুলো আমরা করতে পারি। আমরা ইয়েলো স্টিকি ট্যাপ যদি ব্যবহার করি, আপনারা সবাই জানেন ইয়েলো স্টিকি ট্যাপ ব্যবহার করলে পোকাগুলো এসে আটকে যাবে, সেগুলো আমরা করতে পারি। সব কিছু মিলিয়ে আমরা লাস্ট কথা বলছি যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, পোকা বেড়ে যাচ্ছে, আমাদের সারা পৃথিবী জুড়ে পোকা বেড়েছে। পোকা বেড়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিচ্ছি, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমরা একটা গল্প বলি, গল্পটা হচ্ছে এরকম যে হাসনা হেনা, এটা হাসনা হেনা না? হাসনা হেনা ফুলের গন্ধে সাপ আসে। গুড। হাসনা হেনা ফুলের গন্ধে সাপ আসে। আমি কি বলি জানেন? হাসনা হেনা ফুলের গন্ধে পোকা আসে, পোকা খেতে ব্যাঙ আসে, ব্যাঙ খেতে সাপ আসে, মানে একজনের উপর একজন। আমি যদি সুন্দরবনে যাই, আমাকে খেতে কে আসবে? বাঘ আসবে। হ্যাঁ, তাই তো। সো আমরা পোকা কন্ট্রোল করার জন্য যদি আমরা ব্যাঙ চাষ করতে পারতাম, তাহলে বাংলাদেশে ক্রপসগুলো, আমরা ব্যাঙ সবগুলো নষ্ট করে ফেলেছি। কীভাবে করেছি? ব্যাঙের রান রোস্ট করেছি, পাঠিয়ে দিয়েছি কোরিয়াতে, আর প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আপনারা যেখানে কথা বলার সময় আছে সেখানে কথা বলবেন যে ব্যাঙ চাষ যদি আমরা আগের মতো করতে পারতাম তাহলে কিন্তু পোকা থাকতো না। ব্যাঙ চাষ আমরা যদি করতে পারি তাহলে পোকা থাকবে না, পোকা হলে আমাদের আর কেমিক্যালস ব্যবহার করতে, পোকা না হলে আর কেমিক্যালস ব্যবহার করতে হতো না, আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকতো না। এই ছিল আজকের আমাদের 90 মিনিট স্কুলিংয়ের। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, একটা মিনিট, সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা একটু বসেন, একটা মিনিট সময় নিচ্ছি, আমি কিছু প্রশ্নের উত্তর দিব। তারপরে আমরা আপনাদের জন্য, সবার জন্য গ্রিন বাংলাদেশ দূর দূরান্ত থেকে অনেকেই সিট পাঠিয়েছেন, অনেকেই আমেরিকা থেকে আসার সময় নিয়ে আসেন। আমরা কি লাকি যে আমরা একটা ফ্যামিলির মতো। কার জন্য গিফট নিয়ে আসে? ফ্যামিলি মেম্বারদের মাঝে, যাকে প্রচণ্ড ভালোবাসে তাদের জন্য না, আপনাদের জন্য দেশের বাইরে থেকে যেই আসে সে সিট নিয়ে আসে। কত বড় পাওয়া! এই পাওয়াটা আমরা কিন্তু চেষ্টা করি সবাই মিলে ভাগ করার জন্য, সুখ পাওয়ার জন্য। আপনার জন্য আপা অনেক কিছু নিয়ে আসছেন, এগুলো আমরা কালকে রাতে প্যাকেট করেছি,
মানে আমরা একটা সবাই শেয়ার করার জন্য আপনারা যদি না একটা মিনিট আমরা আমরা কিছুক্ষণের মাঝেই আমরা ওখানে যাব, ওখানে গিয়ে সিট নেওয়ার সময় কিন্তু এই যে যারা কষ্ট করে আসেন আমরা যদি সিটগুলো নেওয়ার সময় যদি একটু সুশৃঙ্খলভাবে যদি আমরা নেই তাহলে কিন্তু ওনার প্রতি সম্মান দেখানো হলো। তো আমরা গ্রিন বাংলাদেশের মানুষগুলো ভালোবাসার কথা বলি, তাহলে আমরা ওখানেও ভালোবাসার কথা, ওখানে আমরা ভালোবাসার বন্ধনের কথা দেখাবো যে আমরা সুশৃঙ্খলভাবে আমরা সিটগুলো হাতে নিব। কেউ যদি কখনো কোনো জিনিস না পান, আমি গ্যারেন্টি দিচ্ছি আমি সারাদিন কিন্তু আমার কোনো কাজ নাই, আমি ক্লাস নেই, ঘুরে বেড়াই, আর হচ্ছে আপনাদেরকে কী দেওয়া যাবে সেটার প্ল্যান করতে থাকি সারাদিন। সো আপনাদের কোনো কিছু লাগলে আমার কাছে বলবেন, আমার রক্ত যদি থাকে তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বসেন, কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে রাজি আছি। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই প্লিজ জোরে বলেন, শুনে ফেলবো। জি বলেন, আপনি বলেন, জোরে বলেন। জি একটা মিনিট অপেক্ষা করেন প্লিজ। আচ্ছা, আমি যতদূর মানে স্টাডি করেছি সেটা আমি জানতে পেরেছি যে ওয়েব নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে মাটির ইন্টারনেট বলা, প্লাস হচ্ছে মাটিতে কিছু ভোল্টেজও আছে, পৃথিবীর সার্টেন পরিমাণ মানে চৌম্বক শক্তি ছাড়াও ভোল্টেজ উৎপাদন করে। কিন্তু ছাদ বাগানের একটা প্রবলেম হলো এই দুইটার কোনোটাই পায় না। জি তো আমি একটা ভিডিও দেখছি যেখানে একজন লোক মাত্র 6 ভোল্টের ব্যাটারি ইউজ করে একটা পাতাবাহার গাছের ফলন বাড়াতে পেরেছে। তো সেই ক্ষেত্রে যদি আমি কোনোভাবে মানে মাটি থেকে আর্থিং বা গ্রাউন্ডিং করে ছাদ বাগানে যদি ফ্যাসিলিটেট করতে পারি, তাহলে এরকম কোনো রিসার্চ হয়েছে কিনা যে এতে ভালো ফল হয়? আপনার মাটির যে ইন্টারনেট মানে উড ওয়াইড ওয়েব, এটা ছাদ বাগানের সাথে কানেক্ট করার উপায় কিছু আছে? আচ্ছা, আপনার প্রশ্নটা অনেক সুন্দর, অনেক সায়েন্টিফিক। আমরা আসলে এত ডিপলি এই জায়গাতে আমরা বলতে চাইনি কখনো। আসলে হচ্ছে যে মাটির সাথে ইন্টারলিঙ্ক করা এই যে নেটওয়ার্কিং আছে সেগুলো কিন্তু গাছ কিন্তু তারা ইউজ করে এবং সেটার জন্য সেটা ইউজ করে কিন্তু ফলনটা তারা বৃদ্ধি করে। বাট ছাদের ক্ষেত্রে সেটা এখন পর্যন্ত ছাদ বাগানিতে ক্ষেত্রে আসে। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের নিউট্রিয়েন্ট আপটেকটা করার জন্য যদি ওইটা ভোল্টেজটা থাকতো তাহলে হয়তো বা ভালো হতো এবং গ্রোথ ভালো হতো। বাট আমাদের যে সমস্যা হলো ছাদ বাগানে আমরা করতে পারছি না। আমরা এখন টেম্পারেচার, ময়েশ্চার, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি এই তিনটা নিয়ে ছাদ বাগানে আছি। হয়তো বা ফার্দার রিসার্চগুলো যখন আমরা ইনকর্পোরেট করবো এখানে হয়তো বা ইল্ড আমাদের অনেক কিছু বেড়ে যাবে। বাট আমরা প্রমোশন করার জন্য ওনলি ফর দ্য প্রমোশন অফ ছাদ বাগান এটাই আমরা আপাতত কাজ করছি। এত ডিপলি আমরা ছাদ বাগানে বাংলাদেশে গবেষণাটা হয়। জি জি আমি সবসময় বারবারই বলেছি মাটি তৈরি করার সময় চুন ব্যবহার করা খুবই দরকার। যতবারই আপনি রিপোর্টিং করবেন তখনই চুন ব্যবহার করবেন। চুন ব্যবহার করলে আপনার হিটটা মানে রিলিজ করে দিতে পারলেই হলো। আমরা সাধারণত 2 থেকে 3 দিন আমরা হিটটাকে রিলিজ করার জন্য মানে গাছ না লাগিয়ে রেখে দিই। আমরা পলিথিন দিয়ে যদি রেখে দিই, ঢেকে রাখি, হিট জেনারেট করলো, এটার ভিতরে যে পোকার ডিমগুলো আছে সেগুলো সবগুলো মারা যাবে। সেটার জন্য আমরা 2 থেকে 3 দিন গাছ ঢেকে রেখে দেওয়ার জন্য, মাটিটা ঢেকে রেখে দেওয়ার জন্য বলি। তবে সাথে সাথেও লাগানো যাবে যদি চুনটাকে আগেই আমরা হিট রিলিজ করে দিই। জি ম্যাডাম প্লিজ। ড্রাগন ফ্রুট, জি 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 নতুন ডাল বের হয়, ওই ডালগুলোতে কতদিন লাগে
আচ্ছা আমি বলি, আচ্ছা আমরা সাধারণত বাংলাদেশে এখনও প্র্যাকটিসটা হয়নি যে আমরা সিড থেকে ড্রাগন ফ্রুট সাধারণত করে 1.5 থেকে 2 বছর পরে ফল নিব, সেটা কিন্তু আমরা করছি না। আমারও সিড থেকে কিন্তু হয়, বাট আমরা ড্রাগন ফ্রুট কী করি সবসময়, আমরা ডালগুলোকে কেটে আমরা পানিতে বা মাটিতে রেখে রুট গ্রো করি, তারপর আমরা ল্যান্ডে লাগিয়ে ফেলি। তো দেখা যায় যে এটা অবশ্যই 6 থেকে 1 বছর লেগে যায় সিজন ওয়াইজ, আপনি কখন প্রুন করলেন সেটার উপরে 6 থেকে 1 বছর কিন্তু লাগিয়ে আপনার এটা থেকে ডালপালা বেরোতে। তবে আপনার নিউট্রিয়েন্ট যদি ম্যানেজমেন্ট করেন ভালো করে, তাহলে দেখা যায় যে 1 বছর পরে ম্যাক্সিমাম ফ্লাওয়ারিং হবে। 1 বছরের আগে আপনি কিন্তু পারবেন না। নতুন ডালগুলো কেটে 1 বছর লাগবে আপনার, পরের বছর আপনি পাবেন। এটা আমি জাস্ট বলছি, বাহাতে দিচ্ছি আপনাদের কমলা বা অন্য ফ্রুটস নিয়ে যেগুলো সমস্যাগুলো হচ্ছে, এইটা হচ্ছে জাস্ট আপনি যদি জমিতে ক্যালসিয়াম ব্যবহার করতেন তাহলে এটা, চুন ব্যবহার করলে এটা হতো না। আর এখন করা কিছু নাই, আপনি টবের চারপাশে চুন দিয়ে দেন তাহলে এটা আর সমস্যাটা থাকবে না, ক্যালসিয়ামের অভাবে এটা হয়েছে। আমরা আজকে আর প্রশ্ন নিই না, কারণ সবাই ওখানে লাইন ধরছে যে